Assalamu alaikum. Welcome to the 17th lecture of Critical Theory and Literary Criticism. আজকে আমাদের টি.এস. এলিয়টের ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এই টেক্সটের সেকেন্ড ক্লাস। গত ক্লাসে আমরা ওভারঅল সামারি নিয়ে আলোচনা করেছি, প্লাস ডক্টর অলিভার টার্ল তার অ্যানালিসিস নিয়ে একটু আলোচনা করেছিলাম। আজকে ক্লাস শুরু করার আগে আমি গত ক্লাসের ওভারঅল সামারিটা আবার আলোচনা করি, মানে কি পয়েন্টস, চুম্বক অংশগুলো, গুরুত্বপূর্ণ অংশগুলো আবার একটু সংক্ষেপে আলোচনা করে নিই সুবিধার জন্য। প্রথমেই গত ক্লাসে আমরা যে বিষয়টা পরিষ্কার করতে চেয়েছি সেটা হচ্ছে টি.এস. এলিয়ট একজন অ্যান্টি রোমান্টিক। বিশেষ করে ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, বায়রন, শেলি, কিটস তারা যে মতাদর্শে বিশ্বাসী ছিলেন, মানে তারা যে ধরনের কবিতা লিখতেন সেগুলো তো আমরা রোমান্টিক কবিতা বলি। এলিয়ট ব্যক্তিগতভাবে সেসব কবিতা পছন্দ করতেন না, সেই ফিলোসফিতেও উনি বিশ্বাসী ছিলেন না। ওনার সব মতাদর্শ বিশ্বাসে আমরা রোমান্টিসিজমের বিরুদ্ধে বেশ কিছু যুক্তিতর্ক পাই। সেই হিসাবে আমরা এলিয়টকে বলতে পারি অ্যান্টি রোমান্টিক। এরপর আমরা আলোচনা করেছি। স্যার, এখানে জি, অ্যান্টি রোমান্টিক বলতে কি বোঝাচ্ছে? মানে অ্যান্টি বলতে এখানে অ্যান্টি মানে বিপরীত। মানে ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, ওয়ার্ডসওয়ার্থ বিশেষ করে কবিতা বলতে উনি যেটা বুঝতেন উনি তার বিপক্ষে কথা বলছেন। ওয়ার্ডসওয়ার্থ যেটা কবিতার সংজ্ঞা যা দিয়েছেন উনি তার অন্যরকম সংজ্ঞা দিচ্ছেন। এটা আরেকটু পরে ক্লিয়ার হবে। এরপর এলিয়টস কনসেপ্টস অফ ট্র্যাডিশন। ট্র্যাডিশন বা ঐতিহ্য, সাহিত্যে ঐতিহ্য, এই বিষয়ে এলিয়ট তার ধারণাগুলো উল্লেখ করেছেন। যখন উনি ট্র্যাডিশনের গুরুত্ব নিয়ে আলোচনা করছেন উনি বলছেন যে সাহিত্যে ট্র্যাডিশন খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা পুরাতন লেখক, যা প্রাচীন লেখক, তারা নতুন লেখকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এলিয়ট বারবার করে গুরুত্ব দিয়ে বলেছেন যে হাউ ইম্পর্টেন্ট ওল্ডার রাইটার্স আর, পুরাতন লেখক, প্রাচীন লেখকরা কতটা গুরুত্বপূর্ণ টু কন্টেম্পোরারি রাইটার্স। নতুন লেখকদের লেখালেখির ক্ষেত্রে পুরাতন লেখকদের ভূমিকা অপরিসীম, অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রাচীন লেখক বলতে কাদেরকে বোঝাচ্ছেন? প্রাচীন লেখক বলতে বোঝাচ্ছেন হোমার, দান্তে। উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, উনি বলছেন হোমার এবং দান্তে। হোমার, দান্তে তারা বহু বছর আগে লিখে গেছেন। এলিয়ট বলছেন যে সেই এই পুরাতন লেখকরা নতুন লেখকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাদের প্রভাব এতটাই বেশি, এতটাই তাৎপর্যপূর্ণ যে তারা আধুনিক লেখকদের কাছেও খুবই খুবই গুরুত্বপূর্ণ। এলিয়ট দাবি করছেন হোমার এবং দান্তে, হোমার তো বহু বছর আগে, প্রায় 2500 3000 বছর আগে বেঁচে ছিলেন, সেই হোমার পর্যন্ত এলিয়টের সমসাময়িক। টি.এস. এলিয়ট দাবি করছেন যদিও হোমার 3000 বছর আগে বেঁচে ছিলেন তারপরেও উনি এলিয়টের সমসাময়িক। এই অদ্ভুত দাবি উনি কেন করছেন? আমরা যদি একটু চিন্তা করি যে কেন উনি এই অদ্ভুত কথাটা বললেন, কেন টি.এস. এলিয়ট বললেন হোমার এবং দান্তে তার কন্টেম্পোরারি, সমসাময়িক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কারণ সাহিত্য রচনা করে গিয়েছেন, তাতে ইউনিভার্সাল, টাইমলেস কিছু বিষয় আছে। এই টাইমলেস বৈশিষ্ট্যগুলো দিয়ে হোমার এবং দান্তে এলিয়টকে প্রবলভাবে প্রভাবিত করছেন। এলিয়ট হোমার এবং দান্তে দ্বারা অনুপ্রাণিত। হোমার এবং দান্তেকে এলিয়ট কেন কন্টেম্পোরারি বলছেন? বিকজ দে ইনফর্ম হিজ ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ দোজ অ্যালাইভ ইন 20th সেঞ্চুরি ডু। এলিয়ট বলছেন সমসাময়িক যেসব কবি যারা নিজেদেরকে আধুনিক বলে দাবি করছিল, মানে এলিয়টের সময়ে যারা নিজেদেরকে আধুনিক বলে দাবি করছিল, তারা এলিয়টের কাছে যতটা গুরুত্বপূর্ণ হাজার হাজার বছর আগে লিখে গেছেন হোমার, দান্তে, তারাও এলিয়টের কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। বরং কোনো কোনো ক্ষেত্রে প্রাচীন লেখকরা আরো
ট্র্যাডিশনের গুরুত্ব অপরিসীম। ট্র্যাডিশন খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা গত ক্লাসে প্রথমেই আলোচনা করেছি যে এলিয়েট বারবার বলছেন যে ট্র্যাডিশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে যারা পুরাতন লেখক তারা আধুনিক লেখকদেরকে বিপুল পরিমাণে অনুপ্রাণিত করেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এরপরে আমরা যে কথাটা বলেছিলাম যে যখনই আমরা কোনো লেখাকে ক্লাসিক বলি বা টাইমলেস বলি, যখনই কোনো লেখা পুরাতন হয়ে যায়, যখনই কোনো লেখাকে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি, স্পেশালি হোমারের লেখা, শেক্সপিয়ারের লেখা, এই লেখাগুলোকে আমরা শ্রেষ্ঠ সাহিত্য বলে বিবেচনা করি। এইসব সাহিত্যের মধ্যে শুধু যে টাইমলেস ক্লাসিক উপাদান আছে তাই না, এর মধ্যে কিছু টেম্পোরাল, ওই সময়ের সমসাময়িক টেম্পোরারি কিছু এলিমেন্ট আমরা খুঁজে পাই। শুধু ক্লাসিক এলিমেন্ট দ্বারা তো আর ট্র্যাডিশন প্রতিষ্ঠা হয় না। ট্র্যাডিশন যদি প্রতিষ্ঠা করতে চাই তাহলে কিছু ওই সময়ের সিগনেচার, টাইম সিগনেচার থাকা প্রয়োজন। সেটা কেমন? যেমন আমি এই 2020 সালের বাংলাদেশ কেমন ছিল, 2020 সালের এই বাংলাদেশি সমাজ কেমন ছিল, সেটার যদি আমরা প্রমাণ দেখতে চাই তাহলে সবচেয়ে ভালো হবে যদি আমি এই সময়কার এই যে খবরগুলো, বিভিন্ন খবরগুলো, ফেসবুকের বিভিন্ন পোস্টগুলো যদি কালেক্ট করি, এই সময় যত কবিতা লেখা হয়েছে, যত গল্প উপন্যাস লেখা হয়েছে, যত নাটক তৈরি হয়েছে, এগুলো যদি আমি একত্রিত করি, দেখব এই 2020 সালে বাংলাদেশটা কেমন ছিল তার একটা প্রতিচ্ছবি কিন্তু আমরা এই সময়ের সাহিত্যে আমরা কিন্তু খুঁজে পাবো। তার মানে যখনই কোনো একজন সাহিত্যিক সাহিত্য রচনা করেন তখন কনসিয়াসলি অর সাবকনসিয়াসলি, সচেতন ভাবে বা অবচেতন মনে, ওই সময়ের একটা ছাপ তার সাহিত্যে রয়ে যায়। তার লেখায় কিছু উপাদান থাকে, সেটা হচ্ছে চিরন্তন, এটা সব যুগের জন্যই সত্য, ক্লাসিক এলিমেন্টস, টাইমলেস। আর কিছু উপাদান থাকে যেগুলো হচ্ছে শুধু ওই সময়ের জন্য। এই টাইমলেস এবং টেম্পোরাল এলিমেন্ট, লেখার কিছু চিরন্তন বৈশিষ্ট্য আর লেখার কিছু সমসাময়িক বৈশিষ্ট্য, এই টাইমলেসনেস অ্যান্ড টেম্পোরাল এলিমেন্ট, এই দুটো একত্রিত হয়ে একজন লেখক, তাকে আমরা ট্র্যাডিশনাল বলে থাকি। উনি নিজেই ট্র্যাডিশন তৈরি করেন। এখন ট্র্যাডিশন তৈরি করাটা জরুরি। ট্র্যাডিশন তৈরি করা মানে হচ্ছে নিজের একটা অস্তিত্ব প্রতিষ্ঠা করা। যখনই আমরা একজন কবিকে অ্যাপ্রিসিয়েট করি বা ক্রিটিসাইজ করি, তখন তাকে আমরা তার সময়ের প্রেক্ষিতে আমরা তাকে তুলনা করি। সে কোন সময়ের কবি, সে কোন সময়ে লিখে গেছেন। তাহলে আমাদের এখান থেকে পয়েন্টটা কি? সব সাহিত্যেই কিছু ক্লাসিক এলিমেন্ট আছে। ক্লাসিক এলিমেন্ট মানে হচ্ছে সেটা সর্বকালের, সর্বযুগের, সর্বসময়ের জন্য, স্থান ও কালের বিচারে সেগুলো একই রকম। 1000 বছর আগে গ্রিসে যে বিষয়গুলোকে মূল্যায়ন করা হতো, এই 2021 সালে বাংলাদেশেও সেই বিষয়গুলোকেই মূল্যায়ন করা হয়। কিছু ক্লাসিক এলিমেন্ট আছে যেগুলো সবসময় সত্য, আর কিছু এলিমেন্ট সেটা হচ্ছে শুধুমাত্র ওই সময়ের জন্য সত্য, স্পেশালি এক্সক্লুসিভলি ফর দ্যাট পিরিয়ড। ফর এক্সাম্পল, 1980 সালে ভারতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ ছিল, 1960 সালে মেক্সিকোতে নিশ্চয়ই সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ থাকবে না। এখন কোন কোন স্পেশাল বিষয়গুলো সাহিত্যে থাকলে সেগুলোকে আমরা বলতে পারি যে ওই সময়টাকে প্রতিফলিত করেছে। 1980 সালে ইন্ডিয়ার কেমন ছিল তার স্পেসিফিক কিছু ছাপ যদি আমরা সাহিত্যে পাই, তাহলে ওটাকে আমরা বলবো টেম্পোরাল সিগনেচার। মানে ওই ওই সাহিত্যটা পড়লে, ওই গল্পটা বা উপন্যাসটা পড়লে আমরা ওই সময় চলে যাব। ভালো করে লক্ষ্য করেন, আপনি যখন গল্পটা পড়ছেন আপনি কোন একটা নির্দিষ্ট সময় চলে যাবেন, পাস্টে।
অতীতে কোনো একটা নির্দিষ্ট সময় আপনি চলে যাবেন, ওগুলো হচ্ছে টেম্পোরাল এলিমেন্ট। এই টাইমলেস এবং টেম্পোরাল দুইটা এলিমেন্ট মিলেই ট্র্যাডিশন ক্রিয়েট হয়। Knowledge of writers of the past makes contemporary writers both part of the tradition and part of contemporary scene. যখনই আমরা অতীতের কোনো একজন লেখকের অবদান নিয়ে যখন আমরা আলোচনা করব, তার লেখার মধ্যে আমরা দুই ধরনের উপাদান খুঁজে পাবো। একটা হচ্ছে ক্লাসিক এলিমেন্ট, যেটা সর্বযুগের সর্বকালের জন্য সত্য। আরেকটা পাবো হচ্ছে টেম্পোরাল এলিমেন্ট, সেটা শুধুমাত্র ওই সময়ের জন্য সত্য। আমরা যখন সেইগুলো নিয়ে স্টাডি করব, আমরা কিন্তু ওই সময়ই ফিরে যাব। নলেজ অফ দ্য রাইটার্স অফ দ্য পাস্ট, আমরা যখন অতীতের লেখকদের জ্ঞানগুলো আমরা নিজেদের মধ্যে ধারণ করব, শেক্সপিয়ারকে পড়বো বা হোমারকে পড়বো, তখন কিন্তু আমরা ওই সময়ে চলে যাব। ওই সময়ের একটা জ্ঞান, চিন্তা ভাবনা আমরা কিন্তু আমাদের মধ্যে ধারণ করব, এবং সেই সাহিত্য দ্বারা অনুপ্রাণিত হয়ে যদি আমি এখন কবিতা লিখি, তাহলে ছাপও খুঁজে পাবো। এই এই বিষয়গুলো আজকে আমরা আরেকটু ডিটেইলে যাওয়ার চেষ্টা করব। ট্র্যাডিশনের বিষয়টা আজকে আমরা মূল টেক্সটে চলে যাব। এটা এটা তো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। গত ক্লাসের আলোচনাটা আজকে আমরা ইন ডেপথে যাব, ইন ডিটেইলে যাব। আমি আরেকবার সবাইকে ইনভিটেশন দিই। ইনভিটেশন দিয়ে আমি মূল টেক্সটে চলে যাই আস্তে আস্তে। আজকে আমরা আমাদের মূল টেক্সট শুরু করছি। আমরা যতটুকু পারি গভীরে যাওয়ার চেষ্টা করব, যতটুকু পারি আমরা বোঝার চেষ্টা করব যে এলিয়ট কি বলতে চেয়েছেন। টি.এস. এলিয়টস ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। এই ক্রিটিক্যাল এসে পড়া শুরু করার আগে আমরা একটু টাইটেলটা লক্ষ্য করি। হোয়াট ইজ দ্য টাইটেল অফ দিস ক্রিটিক্যাল এসে? ট্র্যাডিশন, বাংলা কি? ঐতিহ্য। ঐতিহ্য এবং দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, ব্যক্তিগত প্রতিভা। একটা হচ্ছে ঐতিহ্য, আরেকটা নিজস্ব প্রতিভা, ব্যক্তিগত প্রতিভা। যখন আমরা কাউকে বলি যে সে খুব ট্যালেন্টেড, খুব প্রতিভাবান, তখন তাকে আমরা কিসের ভিত্তিতে ট্যালেন্টেড বলি? একটু আমরা চিন্তা করি, একটু ব্রেন খাটাই তো। যখন আমরা কাউকে প্রতিভাবান বলি, তখন আমরা তাকে কিসের ভিত্তিতে প্রতিভাবান বলি? ঐতিহ্যের ভিত্তিতে নাকি নতুনত্বের ভিত্তিতে? আমরা তার মধ্যে কি খুঁজে পেতে চাই? পুরাতন কিছু স্যার খুঁজে পেতে চাই? নতুনত্ব। শুধু কি নতুনত্ব? ভালো করে একটু চিন্তা করেন তো, শুধু কি নতুনত্ব? স্যার পুরাতনের থেকে সে নতুন কিছু আবিষ্কার করলে এই টাইপের কিছু কিছু। ছিল, পুরাতন ভালো যা কিছু ছিল, সেগুলো যদি আমরা কারোর মধ্যে পাই, আমরা তাকে কি ট্যালেন্টেড বলি না? জি, জি স্যার। তাকেও বলা হয়। করি যে যখনই আমরা কাউকে ট্যালেন্টেড বলছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের কম্প্রিহেনশনের জন্য। দৈনন্দিন জীবনে আমরা ট্যালেন্টেড বলছি, প্রতিভাবান বলছি। আমরা যখনই ট্যালেন্টেড বলছি, ট্যালেন্টেড বলতে আমরা কি চাচ্ছি আসলে? কাউকে যখন আমরা ট্যালেন্টেড বলে দাবি করতে চাই, আমরা তার কাছ থেকে কি এক্সপেক্ট করি? একই সাথে নতুন নতুন কিছু আশা করি, এবং তার সাথে পুরাতন যা কিছু সেরা বলে আমরা বিবেচনা করি, মেনে নেই, একসেপ্ট করি, সেটা কিন্তু আমরা চাই, তাই না? জি স্যার। নতুন নতুন কিছু তো থাকবেই, তার সাথে সাথেই নতুনটা হচ্ছে বোনাস। ওটা থাকলেও হয়, না থাকলেও হয়। তবে যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে প্রবহমান, প্রথাগত যে ভালো স্যার দিকগুলো। পুরাতনের সাথে নতুনের সৃষ্টি।
এটাও থাকতে হবে। এটাই এটাই মূলত আমরা কিন্তু সবাই বলি, তাই না? দেখবেন আপনার চারপাশে যে মুরব্বি যারা আছে তারা যে যখন কাউকে ট্যালেন্টেড বলে, কখন ট্যালেন্টেড বলে? যখন প্রচলিত ভালো জিনিসগুলো কেউ তার ভেতরে ধারণ করে। একদম নতুন কিছু কেউ যদি নিয়ে আসে র্যাডিক্যাল, তখন কিন্তু বেশিরভাগ সময়ই আমরা তাকে পাগল বলি, উন্মাদ বলি, তার ছেঁড়া স্যার, বলি, তাই না? বেসিক্যালি পুরাতন ঐতিহ্যকে যদি কেউ নতুন ভাবে প্রেজেন্ট করে, হ্যাঁ, ও- ওনাকে আমরা ট্যালেন্টেড বলতে পারি। ভেরি গুড। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু পুরাতন ঐতিহ্যকে যদি আপনি একেবারে বাদ দিয়ে দেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ওই উইলিয়াম ব্লেকের মতো অবস্থা হবে। উইলিয়াম ব্লেককে যেমন সবাই পাগল বলতো, ম্যাড বলতো, ইনসেইন, জি এক্সেন্ট্রিক, স্যার। একেবারে বাদ দেয়া যাবে না। আপনি যদি সমাজে নিজেকে ট্যালেন্টেড হিসেবে এস্টাবলিশ করতে চান, তাহলে আপনাকে ট্র্যাডিশন দিয়েই আসতে হবে। এটা আপনি যতই চেষ্টা করেন, আপনি যতই সংগ্রাম করেন, এটা কিন্তু বদলাবে না। এটা আপনারা একটু চিন্তা করে দেখেন, একটু মাথা খাটিয়ে চিন্তা করেন যে ঐতিহ্য, একদিকে ঐতিহ্য আর একদিকে প্রতিভা। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে টি.এস. এলিয়টের মূল লেখায় ঢুকে যাব। আমরা রিডিং করব, সবাই একসাথে পড়বো, পড়ে এখান থেকে এলিমেন্ট গুলো আমরা নোট করব। কাগজ কলম হাতে রাখেন, অথবা স্মার্টফোনটা হাতে রাখেন, টাইপ করে ফেলেন, যেভাবে আপনার সুবিধা। ইন ইংলিশ রাইটিং উই সেলডম স্পিক অফ ট্র্যাডিশন। টি.এস. এলিয়ট বলছেন, ইংরেজি সাহিত্যে অথবা এই সাহিত্য কর্মগুলোতে উই সেলডম স্পিক অফ ট্র্যাডিশন। টি.এস. এলিয়ট বলছেন যে আমরা ঐতিহ্যের কথা সাধারণত অতটা বলি না। বিশেষ করে সৃজনশীল সাহিত্যের বেলায় আমরা ঐতিহ্যের বিষয়টা অত সচরাচর উল্লেখ করি না। দো কখনো কখনো উই অকেশনালি অ্যাপ্লাই ইটস নেম, আমরা ট্র্যাডিশনের কথা বলি, ইন ডিপ্লোরিং ইটস অ্যাবসেন্স। আমরা কখন ট্র্যাডিশনের কথাটা উল্লেখ করি? যখন আমরা ট্র্যাডিশনের অভাব নিয়ে হাহাকার করি, আক্ষেপ করি যে ইস, কোথায় আমাদের ট্র্যাডিশন, আমাদের কোথায় ট্র্যাডিশন। যদিও আমরা যদিও আমরা সাহিত্যের বেলায় কিন্তু আমরা ট্র্যাডিশনকে ওইভাবে এক্সপেক্ট করি না। আমরা কিন্তু মুখোমুখি মানে মুখে মুখে ওইভাবে প্রকাশ্যে বলি না যে আমরা চাই একটা ট্র্যাডিশন এস্টাবলিশড হোক। কারণ ট্র্যাডিশনাল হওয়া মানেই আমাদের সমাজের বেশিরভাগ মানুষ তারা মনে করে ব্যাকডেটেড হয়ে যাওয়া, পুরাতন হয়ে যাওয়া। কিন্তু তারপরেও আমরা কিন্তু আক্ষেপ করি যখন we find that there are no tradition, we lament, আমরা আক্ষেপ করি, we deplore. We cannot refer to the tradition, আমরা কিন্তু বলতে পারি না দ্য ট্র্যাডিশন, কোন একটা স্পেসিফিক ট্র্যাডিশনই ফলো করতে হবে। সেই আমার দাদা একটা ট্র্যাডিশন তৈরি করে দিয়ে গেছে, ওইটাই ট্র্যাডিশন। অন্যের দাদা যেটা করছে সেটা ট্র্যাডিশন না। এক পলিটিক্যাল পার্টি যেটা করছে ওইটাই ট্র্যাডিশন, আরেকটা ট্র্যাডিশন না। ওরকম দ্য ট্র্যাডিশন, আমরা এই দ্য আর্টিকেলটা ট্র্যাডিশনের আগে ইউজ করতে পারি না। কোন স্পেসিফিক ট্র্যাডিশন আমরা বলতে পারি না। অর টু আ ট্র্যাডিশন, অথবা ট্র্যাডিশনের আগে আমরা এই এ আর্টিকেলটা ইউজ করতে পারি না। দ্য ট্র্যাডিশন আর ট্র্যাডিশন, এই দুইটার কোনোটাই আমরা ওইভাবে বলি না। অ্যাট মোস্ট উই এমপ্লয় দ্য অ্যাডজেক্টিভ ইন সেইং দ্যাট দ্য পোয়েট্রি অফ সো এন্ড সো ইজ ট্র্যাডিশনাল। আমরা শুধুমাত্র ট্র্যাডিশনাল বলে হয়তো কোনো কিছু, কোনো সাহিত্য, কোনো কবিতা বা কোনো উপন্যাসকে আমরা ট্র্যাডিশনাল বলে লেবেল করে দিই। এখন এই ট্র্যাডিশনাল বিষয়টা, অনেকগুলো ট্র্যাডিশন মিলে কিন্তু এই ট্র্যাডিশনটা গঠিত হয়। ট্র্যাডিশন ইজ এ কালেকটিভ এন্টিটি। এখানে অনেকগুলো ট্র্যাডিশনের মিক্স আপ আমরা পাই, এবং এই ট্র্যাডিশনটা সবসময় কিন্তু ইভলভ হচ্ছে, এর মধ্যে বিবর্তন হচ্ছে, ট্র্যাডিশনটা চেঞ্জ হচ্ছে, এনরিচ হচ্ছে, বদলে যাচ্ছে। এখন এই বদলে যাওয়াটা ভালো দিকেও বদলে যেতে পারে, আবার খারাপ দিকেও বদলে যেতে পারে, কিন্তু মূল কথা হচ্ছে এটা বদলাচ্ছে। ট্র্যাডিশনাল, যখনই আমরা লেবেল লাগিয়ে দেই যে একটা গল্প ট্র্যাডিশনাল গল্প,
একটা কবিতা, এটা একটা ট্র্যাডিশনাল কবিতা। Seldom perhaps does the word appear except in a phrase of sincere. যখনই আমরা কোনো একটা গল্প বা কবিতাকে ট্র্যাডিশনাল বলে লেবেল লাগিয়ে দিই যে এটা হচ্ছে ট্র্যাডিশনাল, তখন এটা কিন্তু অনেকটাই নেগেটিভ অর্থে বহন করে। মানে আমরা হচ্ছে সমালোচনা করছি, আমরা সেটাকে নেগেটিভ অর্থে তাকে কন্ডেম করছি যে এটা ট্র্যাডিশনাল। মানে ট্র্যাডিশনাল বলতে এটা পুরাতন, মানধাতার আমলে, এটার মধ্যে নতুন কোনো কিছু নাই। ভালো করে খেয়াল করেন, যখন আমরা কোনো কবিতা বা কোনো উপন্যাস, কোনো সাহিত্যকে ট্র্যাডিশনাল বলে লেবেল লাগিয়ে দিচ্ছি, এর মানে হচ্ছে আমরা বলতে চাচ্ছি যে এটাতে নতুন কোনো কিছু নাই, পুরাতন স্টাইলে লেখা। এটাকে এর দুর্বলতা, ট্র্যাডিশনাল হওয়া মানে কি দুর্বলতা বোঝাচ্ছে। ইফ আদারওয়াইজ ইট ইজ ভেগলি অ্যাপ্রোবেটিভ। অ্যাপ্রোবেটিভ মানে হচ্ছে প্রশংসা, প্রশংসা করা। ট্র্যাডিশনাল বলার পরে কোনো কিছুকে যে আমরা প্রশংসা বলছি, এটা কিন্তু বেশিরভাগ মানুষই মনে করবে না। মানে ট্র্যাডিশনাল শব্দটা কিন্তু আমরা পজিটিভ অর্থে নিচ্ছি না। সহজ কথা, এই ট্র্যাডিশনাল অ্যাডজেক্টিভটা কেউ সচরাচর পজিটিভ অর্থে নেয় না, বিশেষ করে সাহিত্যে। সাহিত্যে যখনই আমরা বলে ফেলি যে এটা ট্র্যাডিশনাল, মানে হচ্ছে আমরা এটার দুর্বলতাকে বুঝাচ্ছি যে এটাতে নতুন কোনো কিছু নাই। ভালো করে লক্ষ্য করেন, when we are using traditional as an adjective, আমরা বোঝাতে চাচ্ছি এটা একটা দুর্বল সাহিত্য, এটাতে নতুন কোনো কিছু নাই। of some pleasing archaeological reconstruction, এটা তখনই আমরা পজিটিভ অর্থে নেব যখন কেউ পুরাতন কোনো সাহিত্যকে রিকনস্ট্রাক্ট করবে। 1000 বছর আগে লিখে গেছেন, 1000 বছর আগে সাপোজ জফ্রে চসার তার কবিতা লিখে গেছে, ওই কবিতাকে যদি কেউ রিকনস্ট্রাক্ট করে, তাহলে তখন আমরা অ্যাপ্রিসিয়েট হয়তো করতে পারি, ট্র্যাডিশনাল বলে হয়তো তখন ভালো লাগবে। কিন্তু নর্মালি কোনো কবি বা সাহিত্যিকের রচনাকে আপনি যদি ট্র্যাডিশনাল বলে আখ্যা দেন, তার মানে এটা বুঝাবে হচ্ছে আপনি সেটাকে নেগেটিভলি ইউজ করছেন। ট্র্যাডিশনাল, দিস ইজ ইউজড ইন নেগেটিভ সেন্স। You can hardly make the word ট্র্যাডিশনাল শব্দটা যে পজিটিভ হতে পারে, এটা কিন্তু সচরাচর ইংরেজি সাহিত্য অনুরাগীরা তারা এটা মেনে নেবে না। Hardly agreeable, they will not agree that traditional could be a positive word without its comfortable reference to reassuring signs of archaeology. যদি আপনি পুরাতন সাহিত্য নিয়ে গবেষণা করতে থাকেন, তখনই কেবল ট্র্যাডিশনাল শব্দটা পজিটিভ অর্থ বহন করবে। কিন্তু সাধারণত ট্র্যাডিশনাল শব্দটার মধ্যে একটা নেগেটিভিটি লুকিয়ে আছে। যখনই আমরা বলে দেই যে এর কবিতা ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল কবিতা, ট্র্যাডিশনাল গল্প, ট্র্যাডিশনাল উপন্যাস, ট্র্যাডিশনাল নাটক, আমরা বোঝাতে চাচ্ছি যে এই সাহিত্যের মধ্যে নতুন কোনো কিছু নাই, নাথিং নিউ হিয়ার, সব পুরাতন। তাহলে টি.এস. এলিয়ট প্রথমেই আমাদের একটা শব্দটাকে নেগেটিভ অর্থে সবসময় নেই, কিন্তু ট্র্যাডিশনাল শব্দটাকে নেগেটিভ অর্থে নেওয়া উচিত নয়, এই কথাটাই এলিয়ট বলতে চাচ্ছেন। In our appreciations of living or dead writers, certainly অবশ্যই এই ওয়ার্ড, দ্য ওয়ার্ড বলতে ট্র্যাডিশনাল ওয়ার্ডটা is not likely to appear in our appreciation of living or dead writer. যদি কোনো জীবিত বা মৃত লেখককে যদি আমরা অ্যাপ্রিসিয়েট করেও ট্র্যাডিশনাল শব্দটা বলি, তাও কিন্তু এটা পজিটিভ অর্থ বহন করবে না, আমরা এটা ইউজই করব না। ট্র্যাডিশনাল শব্দটা সচরাচর ইউজ করি না। এখনো পর্যন্ত ট্র্যাডিশনাল শব্দটা কিন্তু আমরা নেগেটিভ অর্থেই ব্যবহার করি। এভরি নেশন, এভরি রেস, প্রতিটা জাতি has not only its own creative but also critical turn of mind. আমরা যখন কোনো কিছুকে
অ্যাপ্রিসিয়েট করি বা আমরা যখন কোনো কিছুতে আমাদের বিচার করি, আমরা যখন কোনো কিছুকে জাজ করি, ইভালুয়েট করি, তখন আমাদের মনের দুইটা সাইড ওপেন হয়। একটা হচ্ছে আওয়ার ক্রিয়েটিভ সাইড, আর একটা হচ্ছে ক্রিটিক্যাল সাইড। বলতে গেলে সবারই মনের মধ্যে এই দুটো অংশ আছে। একটা হচ্ছে ক্রিয়েটিভ অংশ আছে। ক্রিয়েটিভ অংশ মানে কি? সে সৃষ্টি করতে চায়। আরেকটা অংশ থাকে হচ্ছে ক্রিটিক্যাল, এ হচ্ছে সমালোচনা করতে চায়। ক্রিয়েটিভ পার্ট অফ মাইন্ড আর হচ্ছে ক্রিটিক্যাল টার্ন অফ মাইন্ড। প্রত্যেকেরই এটা এটা সমগ্র জাতির ওইভাবে যদি আপনি নাও বুঝতে পারেন, আপনি ব্যক্তিগতভাবে চিন্তা করেন, আপনার মনেরও কিন্তু দুটো পার্ট আপনি খুঁজে পাবেন। একটা হচ্ছে ক্রিয়েটিভ পার্ট, যেটা সৃষ্টি করতে চায়, আর একটা হচ্ছে ক্রিটিক্যাল পার্ট। ক্রিটিক্যাল পার্ট হচ্ছে সবসময় সবকিছু জাজ করতে চাচ্ছে, ইভালুয়েট করতে চাচ্ছে, and is even more oblivious of the shortcomings and limitations of critical habits than those of its creative genius. আমরা যখনই ক্রিয়েটিভিটি অর ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে ব্যস্ত হয়ে যাই, আমরা we are even more oblivious of the shortcomings, আমরা দুর্বলতাগুলো ভুলে যাই। শর্টকামিংস এন্ড লিমিটেশনস, সীমাবদ্ধতা এবং দুর্বলতাগুলো আমরা ভুলে যাই, of its critical habits than those of its creative genius. আমরা ক্রিয়েটিভিটি যখন জাজ করি, আমরা যখন ক্রিয়েটিভিটি যখন জাজ করি, তখন আমরা খুব কড়া ভাবে জাজ করি, আমাদের জাজমেন্টটা অনেক হার্শ হয়। কিন্তু আমরা যখন ক্রিটিক্যালি কোনো কিছু জাজ করি, আমরা যখন ক্রিটিক্যালি কোনো কিছুকে জাজ করি, টেন্ডেন্সি, এইটাকে কিন্তু আমরা ওইভাবে ফোকাস করি না। আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, এটা একটু চিন্তা করার ব্যাপার। কি বলছেন টিএস এলিয়ট? টিএস এলিয়ট বলছেন আমাদের যে ক্রিটিক্যাল হ্যাবিট, আমরা যে ক্রিটিক্যাল হ্যাবিট, আওয়ার ক্রিটিক্যাল হ্যাবিট, এই যে আমাদের সমালোচনা করার যে বাতিক, এটার মধ্যেও যে অনেক দুর্বলতা আছে, সীমাবদ্ধতা আছে, এটা আমরা বুঝতে পারি না। আর একটু সহজ করে যদি বলি, আমরা যে সমালোচনা করি, আমাদের সমালোচনার মধ্যে অনেক দুর্বলতা থাকে, এবং এই বুঝতেই পারি না যে আমরা যে সমালোচনা করছি, আমাদের এই সমালোচনার পদ্ধতির মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, অনেক সীমাবদ্ধতা আছে, দুর্বলতা আছে। আমাদের ক্রিটিসিজম, আমাদের সমালোচনা অনেক সময় সমালোচনা হয়ই না, আদৌ কোনো সমালোচনা হয়ই না, আমরা তারপরেও সমালোচনা করছি বলে দাবি করি। টিএস এলিয়ট বলছেন যে আমরা সচেতন না। আমরা যখন ক্রিটিসাইজ করি তখন আমরা বেশিরভাগ সময় সচেতন থাকি না, ফলে আমাদের ক্রিটিসিজম এটা আদৌ ক্রিটিসিজম হয় না। We know, or we think we know, from the enormous mass of critical writing that appeared in French language. টিএস এলিয়ট বলছেন আমরা যখন ফরাসিদেরকে ক্রিটিসাইজ করি, বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজকে ক্রিটিসাইজ করি, when we think about the critical method or habit of the French, we only conclude that the French are more critical than we. এটা ইংরেজদের পয়েন্ট অফ ভিউ থেকে বলছে। ইংরেজরা সবসময় মনে করে ফরাসিরা অনেক বেশি খুঁতখুঁতে, তারা অনেক বেশি ক্রিটিক্যাল। ইংরেজদের চাইতে ফরাসিরা অনেক বেশি ক্রিটিক্যাল। The French, they are more critical than the British. And sometimes even plume ourselves with the fact as if French were less spontaneous. মানে টিএস এলিয়ট ট্র্যাডিশনাল কিছু ইংলিশ মিসকনসেপশন আমাদের সামনে হাজির করছেন। ইংরেজরা কি মনে করে? ইংলিশরা মনে করে ফ্রেঞ্চরা তাদের থেকে অনেক বেশি ক্রিটিক্যাল এবং দে আর লেস স্পন্টেনিয়াস। আরো সহজ করে বলতে গেলে ফরাসিরা, ফ্রেঞ্চরা, তাদের মধ্যে ক্রিয়েটিভিটি কম
তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং বেশি, তাদের সৃজনশীলতা কম, তাদের মধ্যে সমালোচনা করার টেন্ডেন্সিটা অনেক বেশি। এটা কিন্তু ইংলিশরা বলছে। তাহলে এখানে আমরা মূল আইডিয়াটা কি পাচ্ছি, যে টি.এস. এলিয়ট বলতে চাচ্ছেন যে ব্রিটিশরা মূলত এই ক্রিটিসিজম বিষয়টাকে, কোনো কিছু ক্রিটিসাইজ করার ক্ষমতাটাকে, এটাকে অতটা ভালো চোখে দেখে না। ইংরেজরা যখনই বলছে যে ফরাসিরা কি করে, খালি সমালোচনা করে, ওরা তো কোনো কিছু সৃষ্টি করতে পারেই না, ওদের কাজ হচ্ছে শুধু সমালোচনা করা, ক্রিটিক্যাল থিঙ্কিং, এটাই হচ্ছে ওদের স্পেশালিটি। এইটা বলে ইংরেজরা কিন্তু নিজেদেরকে ওদের থেকে সেরা বলে দাবি করছে, তাই কি? ইংরেজরা তাই কি দাবি করছে? Perhaps they are, maybe. But we might remind ourselves that criticism is as inevitable as breathing. আমাদের নিঃশ্বাস নেওয়া যেমন, আমাদের যেমন নিঃশ্বাস নিতেই হবে, আমরা নিঃশ্বাস না নিয়ে বাঁচতে পারি না, একইভাবে আমরা ক্রিটিসাইজ না করে বাঁচতে পারি না। এই বিষয়ে আপনাদের মতামত কি বলেন? টি.এস. এলিয়ট যে একটা কথা বললেন, এই বিষয়ে আপনাদের মতামত কি বলেন? টি.এস. এলিয়ট বলছে আই নিঃশ্বাস এগ্রি যেমন স্যার। আমাদের নিতেই হবে, আমরা সমালোচনা না করেও পারি না। তাহলে এখানে সমালোচনা বিষয়টাকে উনি কি পজিটিভ অর্থে দেখছেন না নেগেটিভ অর্থে দেখছেন? নেগেটিভ অর্থ স্যার। হ্যাঁ বলেন সাকিব। স্যার, শ্বাস নেওয়ার সাথে কম্পেয়ার করা হয়েছে। হ্যাঁ, আমরা যেমন নিঃশ্বাস না নিয়ে থাকতে পারি না, একইভাবে আমরা সমালোচনা না করেও থাকতে পারি না। সমালোচনা আমাদের অস্থি মজ্জায় মিশে আছে, ব্রিটিশদের মধ্যেও তা- ছিল। ব্রিটিশরা তাহলে তাহলে তো পজিটিভলি দেখা যাবে এটা। আবিদে কি বলেন সমালোচনা স্যার আমি বিষয়ে মনে আপনার মত? করি এটা নেগেটিভ। হ্যাঁ, টি.এস. এলিয়ট কিন্তু এটাকে এখন পর্যন্ত নেগেটিভ অর্থেই স্যার বলছে। উনিও এটা একটা ক্রিটিসাইজই করতেছে হিসাবে। হ্যাঁ, তার মানে আমি যদি প্রথম প্যারাগ্রাফের সাথে পরের প্যারাগ্রাফের যদি তুলনা করি, প্রথম প্যারাগ্রাফে আমরা দেখলাম যে ট্র্যাডিশন বিষয়টাকে আমরা সবসময় নেগেটিভ অর্থেই নেই, তাই না? আর এরপরে বলছেন যে ক্রিটিসিজম উনি নেগেটিভ অর্থে নিচ্ছেন। তার মানে ট্র্যাডিশন সম্পর্কে আমরা যে আমাদের যে ক্রিটিসিজম, এটা বেশিরভাগ সময়ই হচ্ছে ত্রুটিপূর্ণ। ট্র্যাডিশন সম্পর্কে আমাদের যে ক্রিটিসিজমটা, এটা বেশিরভাগ সময়ই হচ্ছে ফল্টি ক্রিটিসিজম। এই কথাই জি স্যার, নেগেটিভলি না হয়েছে। তাহলে উনি বলছেন ক্রিটিসিজম ইজ ইনএভিটেবল, এটা আসবেই। আমরা যদি নাও চাই, আমরা যদি নিজেদেরকে শাসন করি যে আমি আর ক্রিটিসিজম করব না, আমি আর কোনো কিছু ক্রিটিসাইজ সেই যাবে, আপনি মনের অজান্তেই সাবকনসিয়াসলি আপনি ক্রিটিসাইজ করা শুরু করবেন। And that we should be none of the worse for articulating what passes in our minds. When we read a book, যখন আমরা কোনো একটা বই পড়ি, when we read a book, আপনি যখনই কোনো একটা বই পড়বেন, আপনি গল্পের বই পড়েন অথবা পাঠ্য বই পড়েন, অথবা আপনি ফেসবুকের কোনো একটা পোস্ট পড়েন বা স্ট্যাটাস পড়েন, আপনি যে কোনো একটা টেক্সট যখন আপনি পড়তে থাকেন, তখন স্পন্টেনিয়াসলি ওই টেক্সটের প্রতি আপনার একটা ইমোশন তৈরি হয়। ইমোশনটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আপনার যদি টেক্সটটা ভালো লাগে, যদি গল্পটা ভালো লাগে, পোস্টটা যদি ভালো লাগে, আপনি পজিটিভলি ক্রিটিসাইজ করবেন, আর যদি ভালো না লাগে আপনি নেগেটিভলি ক্রিটিসাইজ করবেন। এটা পুরোটাই পার্সোনাল, টোটালি রিলেটেড টু ইয়োর পার্সোনাল ইমোশন ফর ক্রিটিসাইজিং আওয়ার ওন মাইন্ডস ইন দেয়ার ওয়ার্কস অফ ক্রিটিসিজম। এখন আপনি যদি অন্য কারো ক্রিটিসিজম পড়তে থাকেন, তো আপনার মনে একটা ক্রিটিক্যাল আইডিয়া তৈরি হবে ফর ক্রিটিসাইজিং আওয়ার ওন মাইন্ডস ইন দেয়ার ওয়ার্ক অফ ক্রিটিসিজম। এখন আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যখনই আপনি কোন একটা গল্প বা উপন্যাস পড়েন, সাহিত্য তো আমাদের জীবনের প্রতিচ্ছবি, লিটারেচার ইজ দ্য মিরর অফ আওয়ার লাইফ।
এই কথাটা যেমন সত্যি, আরেকটা কথাও সত্যি যে সাহিত্য মানেই হচ্ছে ক্রিটিসিজম। এই বিষয়ে আপনারা কি একমত? লিটারেচার মানেই হচ্ছে ক্রিটিসিজম। যে কোনো গল্প, আপনি ঈশপের গল্প থেকে শুরু করে, গোপাল ভাঁড়ের গল্প থেকে শুরু করে, আধুনিক সময় হুমায়ুন আহমেদ, তারপর আপনি হ্যারি পটারের জে কে রাউলিং, জর্জ আর আর মার্টিন, যারা যারা আছে সবাই, এরা সবাই কিন্তু এরা সবাই কিন্তু সাহিত্যের মাধ্যমে আমাদের অস্তিত্বকে ক্রিটিসাইজ করছেন, তাই কিনা? বলেন আপনারা। জি ক্রিটিসিজম অফ আওয়ার এক্সিস্টেন্স, লিটারেচার মানেই হচ্ছে আমাদের অস্তিত্বের সমালোচনা। আমরা যখন সেই লিটারেচারকে আবার ক্রিটিসাইজ করছি, তাই ওইটা আবার হচ্ছে ক্রিটিসাইজিং অ্যানাদার ক্রিটিসিজম। আমরা আরেকটা ক্রিটিসিজমকে ক্রিটিসাইজ করছি, ক্রিটিসিজম, আমরা সেটাকে আবার ক্রিটিসাইজ করছি। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এগুলো ভুলে গেলে হবে না যে ক্রিটিসিজম জিনিসটা আমাদের সহজাত, আমরা এটা করেই থাকি, আমরা এটা না করে পারি না। ক্রিটিসিজম ছাড়া কেউ থাকতে পারে না, কেউ না। ইভেন যে মানুষটা সারাক্ষণ চুপ করে আছে, সাপোজ একজন মানুষ, সে সারা জীবন কোনো কথা বলেনি, সে সারা জীবন চুপ করেছিল, বলেনি, এখন তার মানে এই বলে আপনি যদি দাবি করেন যে সে কোনোদিন ক্রিটিসিজম করলো না, না, তার সাইলেন্স এটাও একটা ক্রিটিসিজম। আপনারা কি একমত? জি স্যার, অবভিয়াসলি। আপনার প্রতিটা কাজ, প্রতিটা কর্ম, দ্যাট ইজ ডিরেক্ট অর ইনডিরেক্ট ক্রিটিসিজম অফ আওয়ার এক্সিস্টেন্স। আপনি ছোটবেলা থেকে দেখছেন আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা একভাবে জীবন যাপন করছে। আপনি বললেন যে আমি কারো সাথে পাচ্ছে নাই, আমি আমার মতো করে আমার লাইফটা লিড করব, আমি কাউকে ক্রিটিসাইজ করব না বাবা, আমি কারো শত্রু হতে চাই না, আমি আমার মতো নিরিবিলি জীবন যাপন করব। কিন্তু এই যে আপনি নিরিবিলি জীবন যাপন করছেন, এই যে আপনার অ্যাকশন of leading your own life, it itself is the criticism of everyone's existence. তার মানে ক্রিটিসিজম এটা আসবেই। ক্রিটিসিজম সব ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। তার মানে এখানে এসে এলিয়েট বলছেন যে ক্রিটিসিজমকে নেগেটিভলি নেয়ার কিছু নাই, এটা আমাদের লাইফের খুব ন্যাচারাল স্পন্টেনিয়াস একটা পার্ট। এই কথাটাই এলিয়েট বলতে চাচ্ছেন, বোঝাতে চাচ্ছেন। One of the facts that might come to light in this process in our tendency to insist, এই বিষয়ে আমাদের একটা টেন্ডেন্সি, আমাদের একটা মনোভাব আছে, আমাদের একটা বাতিক আছে। কি সেই টেন্ডেন্সি? হাইলাইট করছি। When we praise a poet, আমরা যখনই কোনো একজন কবিকে অনেক বেশি সম্মান দিই, আমরা কিন্তু ফিরে এসেছি আমাদের গতানুগতিক, মানে গতানুগতিক টেন্ডেন্সি। দিস ইজ আওয়ার জেনারেল টেন্ডেন্সি, এটা কিন্তু আমাদের সহজাত বৈশিষ্ট্য। When we praise a poet, যখন আমরা কোন একজন কবিকে অনেক প্রশংসা করি, upon those aspect of his work in which he least resembles anyone else, আমরা একজন কবির সেই বিষয়গুলো নিয়েই প্রশংসা করি যেখানে he least resembles anyone else, যেখানে অন্য কারোর সাথে তার কোনো মিল নাই। কোন কোন দিক থেকে সে আলাদা, কোন কোন দিক থেকে সে অনন্য, কোন কোন দিক থেকে সে ইউনিক, কোন কোন দিক থেকে বিবেচনা করলে কবি একজন ইউনিক পার্সোনালিটি, স্পেশাল ইন্ডিভিজুয়াল। তাই কি যখনই আমরা একজন কবিকে অ্যাডমায়ার করি, সম্মান করি, তখন আমরা দেখি যে এই কবি অন্য সব কবিদের থেকে কোন দিক থেকে ইউনিক, অনন্য, ডাজ নট রেজেম্বল এনিওয়ান এলস। তাহলে আমরা যখনই একজন কবিকে প্রশংসা করি, আমরা কি ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের উপর গুরুত্ব দিই নাকি ট্র্যাডিশনের উপর গুরুত্ব দিই? আপনারা বলেন। স্যার, ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। আমরা যদি বলে দেই ট্র্যাডিশনাল, তাহলে তো আমরা তাকে, মানে বললাম যে সে, তার মধ্যে নতুন কিছু নাই।
তার মানে অন্য কবিরা যা লিখেছেন উনি তাই লিখেছেন, ট্র্যাডিশনাল। তার মানে ট্র্যাডিশনাল শব্দটাকে আমরা কিন্তু প্রশংসার বাক্য হিসেবে ব্যবহার করি না, আমরা ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এই শব্দটাকে কিন্তু পজিটিভ অর্থে ব্যবহার করি। এখন এলিয়ট বলছেন এখানেই আমাদের একটু সমস্যা আছে, সেটা কি আমরা নেক্সট পেজে গেলে আরেকটু ক্লিয়ার হবে। ইন দিস অ্যাসপেক্ট অফ পার্ট অফ হিজ ওয়ার্ক আমরা ভান করি, উই প্রিটেন্ড টু ফাইন্ড হোয়াট ইজ ইন্ডিভিজুয়াল, হোয়াট ইজ দ্য পিকুলিয়ার এসেন্স অফ দ্য ম্যান। যখন আমরা একজন ব্যক্তিকে সেরা কবি, সেরা ঔপন্যাসিক, সেরা সাহিত্যিক বলে দাবি করতে যাই, তখন আমরা প্রিটেন্ড করি, আমরা ভান করি টু ফাইন্ড, খুঁজে বের করতে, হোয়াট ইজ ইন্ডিভিজুয়াল, তার মধ্যে ইউনিক কি আছে, স্পেশাল কি আছে, হোয়াট ইজ পিকুলিয়ার এসেন্স অফ দ্য ম্যান, ওই ব্যক্তির বিশেষ বৈশিষ্ট্য, ইউনিক পার্সোনালিটি, ইউনিক ক্যারেক্টারিস্টিক্স কি আছে। আমরা ইন্ডিভিজুয়াল ট্যালেন্টটাকেই কিন্তু খুঁজে বের করার চেষ্টা করি। যদি আমরা প্রমাণ করতে চাই কেউ একজন সেরা সাহিত্যিক, আমরা খুঁজে বের করার চেষ্টা করি যে তার মধ্যে কি কি ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট আছে, তার মধ্যে এমন কি আছে যে অন্য কারো মধ্যে নাই, সাহিত্যিকের মধ্যে এমন কি বৈশিষ্ট্য আছে যা অন্য কারো মধ্যে নাই, এটাই তো আমরা খুঁজে বের করার চেষ্টা করি। উই ডুয়েল উইথ স্যাটিসফ্যাকশন আপন দ্য পোয়েটস ডিফারেন্স ফ্রম হিজ প্রিডেসেসর্স। আমরা একটা বিষয় বের করে খুব আনন্দ পাই যে এই নতুন কবি কোন কোন দিক থেকে তার পূর্বসূরি, পূর্ব কবিদের থেকে একদম আলাদা। যখনই আমরা কোনো কবি বা সাহিত্যিককে সম্মান দিতে চাই তখনই কিন্তু আমরা ফোকাস করি ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের উপরে। আমরা কিন্তু ট্র্যাডিশনে গুরুত্ব দেই না, বরং ট্র্যাডিশনের শব্দটাই মুখে আনতে চাই না, ট্র্যাডিশন শব্দটাই মুখে আনতে চাই না। যখনই আমরা কাউকে অ্যাপ্রিসিয়েট করতে চাই আমরা খুঁজে বের করতে চাই কোন দিক থেকে সে সবার থেকে আলাদা, কোন দিক থেকে সে ইউনিক, ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। স্পেশালি হিজ ইমিডিয়েট প্রিডিসেসর্স, আরো আরো বেশি আমরা সেন্সিটিভ থাকি যে ঠিক তার আগের কবি, পূর্বসূরি কবি, ঠিক তার আগে যিনি সাহিত্যিক ছিলেন তার থেকে উনি কতখানি আলাদা। মানে আমরা আরো বেশি ফোকাস করি যেন একজন কবি তার সমসাময়িক কবি বা ঠিক তার পূর্ববর্তী কবি থেকে যেন একদম আলাদা থাকেন। আমরা এইভাবেই কিন্তু অ্যাপ্রিসিয়েট করি যে উনি সবার থেকে আলাদা, একদম ইউনিক, একদম অরিজিনাল। তার যে সমসাময়িক কবি তাদের সাথে কোনো মিল নাই, তার যে পূর্বসূরি তার সাথে কোনো মিল নাই, কোনো মিল নাই, পুরোটাই অরিজিনাল। এখন আপনারা একটু চিন্তা করেন তো, প্রতিটা কবি, প্রত্যেকটা কবি যদি অরিজিনাল হয়, ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট হয়, তাহলে কি একটা জাতির ট্র্যাডিশন গঠন করা সম্ভব? যদি কোনো মিলই না থাকে, যদি সমসাময়িক কবিদের মধ্যে কোনো মিলই না থাকে, তাহলে কি একটা জাতির ট্র্যাডিশন সেট করা সম্ভব? একটা জাতির যদি ট্র্যাডিশন নো না স্যার। থাকে তাহলে কি সেই জাতির উন্নতি সম্ভব? কালচার তার কি গঠন নো হবে? স্যার। তাহলে আপনারা দেখেন এটা কি সিরিয়াস একটা বিষয়। আমরা যদি সারাক্ষণ ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের উপর গুরুত্ব দেই, ট্র্যাডিশনকে যদি এইভাবে আমরা অ্যাভয়েড করি, ডেরোগেটরি ক্যারেক্টারিস্টিক্স, একটা অসম্মানীয় বৈশিষ্ট্য বলে এটাকে বারবার আমরা অ্যাভয়েড করছি, যে ট্র্যাডিশনাল হতে চাই না, তাহলে ব্যক্তিগতভাবে হয়তো বা কাউকে আমরা বেশি সম্মান দিব, কিন্তু সামগ্রিকভাবে কালচারের কি হবে? একটা সময় একটা একটা জাতির, একটা সমাজের সংস্কৃতির কি অবস্থা হবে? স্ক্যাটার্ড, একদম এলোমেলো, কোনো মিল নাই, ইনকোহেরেন্ট, ইনহারমোনিয়াস। তাহলে সমস্যাটা এই জায়গায়। We endeavor to find something that can be isolated in order to be enjoyed. এটা হচ্ছে আমাদের একটা একটা ফল্ট, একটা ত্রুটি। আমরা যখনই কোনো কিছু এনজয় করতে যাই, যখনই আমরা কোনো কিছুকে বিশেষ মর্যাদা দিতে চাই, বিশেষ করে কোনো একজন কবি বা ঔপন্যাসিক, কোনো সাহিত্যিকের সাহিত্যকর্মকে যখন আমরা এনজয় করতে চাই, অ্যাপ্রিসিয়েট করতে চাই, সবার আগে আমরা যেটা করি ওটা আলাদা করে ফেলি, আইসোলেট করে ফেলি। আমরা বলি যে এইরকম সাহিত্য আর কোনোদিন রচনা হয়নি, এইটা হচ্ছে ইউনিক, ইউনিক পিস অফ লিটারারি আর্ট।
এইরকম আগে কখনো হয়নি, অন্য কোনো কিছুর সাথে কোনো মিল নাই, এইরকম নাইভ, এইরকম অদ্ভুত দুর্বল যদি আমাদের পারসেপশন হয়, তাহলে কি হবে? এটা হবে আমাদের প্রেজুডিস, মিসকনসেপশন। Whereas if we approach a poet without this prejudice, we shall often find that আমরা যদি এরকম ভুল ধারণা নিয়ে যদি সবসময় বিচার না করি, তাহলে আমরা একটা জিনিস খুঁজে পাবো। কি খুঁজে পাবো? Not only the best but the most individual part of his work। ভালো করে খেয়াল করেন, যেসব পার্টকে আমরা ঘোষণা করছি যে এই কবির এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে ইউনিক পার্ট, অন্য সবার থেকে উনি এই বিষয়গুলো থেকে আলাদা, অন্য সব কবি থেকে উনি এই বিষয়গুলো আলাদা, উনি ইউনিক এইসব বিষয়ে। কোন একজন ক্রিয়েটিভ পোয়েট, কোন একজন ক্রিয়েটিভ অথর, তার সবচেয়ে ইন্ডিভিজুয়াল পার্ট যেটা আমরা দাবি করি, দ্য মোস্ট ইন্ডিভিজুয়াল পার্ট অফ হিজ ওয়ার্ক মেবি দোজ, সেগুলো ইন উইচ দ্য ডেড পোয়েটস হিজ অ্যানসেস্টার্স, যেগুলোতে তার পূর্বসূরি, পূর্ব কবি, আগের সাহিত্যিকরা they assert their immortality most vigorously। কি কথা হয়ে গেল তাহলে? আবার পড়েন, আবিদা, আবিদা পড়েন তো, এই যে হাইলাইট করলাম এই অংশটা। Not only the best, but the most individual parts of his work may be those in which the dead poets, his ancestors, assert their immortality, asserts their immortality most vigorously। কি দাঁড়ালো তাহলে? একটু আমাদের একটু বলতে পারবেন, ভেঙে বোঝাতে পারবেন? দেখেন তো কি বলছে। যে যে বৈশিষ্ট্যের আলোকে আমরা কাউকে ইউনিক কবি বলছি, প্রতিভাবান, সৃজনশীল কবি বলে আখ্যায়িত করছি বা সৃজনশীল সাহিত্যিক বলে আখ্যায়িত করছি, আমরা বলছি যে এই বৈশিষ্ট্যগুলো তার হচ্ছে ইউনিক। মজার ব্যাপার হচ্ছে ওই বৈশিষ্ট্যের কারণেই তার পূর্ববর্তী কবিরা তাদেরকে আমরা সৃজনশীল বলে এসেছি। যে পার্টগুলোর উপর ভিত্তি করে আমরা কোনো সাহিত্যিককে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট হিসেবে ঘোষণা করি, সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই পূর্ববর্তী কবিদেরকেও আমরা ইমমর্টাল বলে, ইউনিক বলে আখ্যায়িত করেছি। Maybe those in which the dead poets, his ancestors, assert their immortality most vigorously। আর একটু সহজ করে যদি বলি, আমরা যেগুলোকে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট বলে দাবি করছি, সেগুলো আসলে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট না, ওগুলো আসলে ট্র্যাডিশন, সেগুলোই আসলে ট্র্যাডিশন। আমরা এই জায়গায় ভুল করছি। আমরা যে বৈশিষ্ট্যগুলো ইউনিক ক্যারেক্টার, যে বৈশিষ্ট্যগুলো আমরা ইউনিক ক্যারেক্টার, অরিজিনালিটি হিসেবে ঘোষণা করছি, সেগুলো আসলে পুরাতন কবিদেরই অরিজিনালিটি। দ্যাট ইন্ডিভিজুয়াল পার্ট ইজ নট only the individual part of a poet, but all the previous poets। আমরা যেসব পয়েন্টের ভিত্তিতে ঘোষণা করছি যে এই কবি হচ্ছে ইউনিক কবি, সেই পয়েন্ট পূর্ববর্তী সকল কবির ক্ষেত্রে পাওয়া যায়। মোস্ট অফ দ্য থিং আমরা ভুলে যাই, আমরা ইউনিক বলে দাবি করি, সবই ইউনিক। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি যে সত্যিকার অর্থেই যে গুণাবলীগুলো ম্যাটার করে, রিয়েলি দ্য ক্যারেক্টারিস্টিক্স, দ্য ফিচার্স হুইচ ম্যাটার্স, মূলত যে বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ, যে বৈশিষ্ট্যগুলো সত্যি প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট, এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সেম। পূর্ববর্তী সকল কবিরা তারাও ওই বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে ধারণ করেছেন। মূলত সাহিত্যিক হতে হলে সেই বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন, সেই বৈশিষ্ট্যগুলো ভেতরে ধারণ করা প্রয়োজন। তা না হলে আমরা তাকে সাহিত্যিক বলে বিবেচনাই করব না। স্পেশালি
And I do not mean the impressionable period of adolescence. আমরা সেই সব সাহিত্যিক যারা immature তাদের সাহিত্যকর্মকে আমরা ওইভাবে ফোকাস করছি না, বাট দ্য পিরিয়ড অফ ফুল ম্যাচিউরিটি। আমরা ম্যাচিউরড পরিপক্ক সাহিত্যিকদের বৈশিষ্ট্য নিয়ে কথা বলছি। সর্বকালের যত সাহিত্যিক আছে এখন পর্যন্ত, যত সাহিত্যিক তারা সাহিত্য রচনা করে গেছেন, তাদেরকে আমরা যদি তাদের ম্যাচুরিটির লেভেলে চিন্তা করি, যে যত ম্যাচিউরড সাহিত্যিক আছেন তাদের সবার মধ্যে আপনারা একটা অরিজিনাল বৈশিষ্ট্য, একটা মূল বৈশিষ্ট্যের একটা হারমোনি পাবেন, একটা সন্নিবেশ পাবেন। এটা সবার মধ্যেই আছে এবং সেই বিষয়টা ধীরে 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 বিবর্তিত হয়েছে, উন্নত হয়েছে, কিন্তু ওভারঅল একই বৈশিষ্ট্য সবার মধ্যে। একজন কবিকে আমরা যেসব বৈশিষ্ট্যের জন্য অনন্য অনন্য বলে দাবি করি, ইউনিক পোয়েট বলে দাবি করি, সেটা পূর্ববর্তী সকল কবির মধ্যেই আমরা খুঁজে পাই। এখানে এলিয়ট তাহলে কি বলতে চাচ্ছেন? এখানে এলিয়ট বলতে চাচ্ছেন আমরা যেটাকে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট বলি, all the matured individual talent, those are actually tradition. ওগুলোই হচ্ছে ট্র্যাডিশন। এখন আমরা গত লেকচারে আমরা যে সামারিটা পড়েছিলাম, সেই সামারির ওই হাইলাইট করা মাঝখানের অংশ যদি ফেরত যাই, কি বলেছিলেন? এলিয়ট বলেছিলেন হাউ ইম্পর্টেন্ট ওল্ড রাইটার্স আর, পুরাতন লেখকরা তারা কতটা গুরুত্বপূর্ণ টু কন্টেম্পোরারি রাইটার্স, সমসাময়িক লেখকদের অনুপ্রেরণা হিসেবে পুরাতন লেখকরা কতটা গুরুত্বপূর্ণ। হাউ ইম্পর্টেন্ট older writers are to contemporary writers. পুরাতন লেখকদের অনুপ্রেরণা ছাড়া নতুন লেখকরা সাহিত্যকর্ম সৃষ্টি করতে অক্ষম, পারবেই না তারা। যদি এমন কেউ একগুয়ে অ্যারোগেন্ট রাইটার থাকে, সে বললো যে না, আমি এর আগের কারো কোনো সাহিত্য থেকে অনুপ্রেরণা নিব না, শুধু তাই না, আমি কারোটা পড়বও না, আমি শেক্সপিয়ারও পড়বো না, আমি মিল্টনও পড়বো না, আমি আলেকজান্ডার পোপ, ইভেন ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, শেলি, টেনিসন, এলিয়ট, আমি কাউকেই পড়বো না, আমি একা লিখবো। সেই ক্ষেত্রে সেটা কি হবে আপনারা বুঝতে পারছেন? উনি কবিতা ঠিকই লিখবেন, এটা হবে তার ডায়েরির পাতা লেখার মতো, ইট ডাজন্ট ম্যাটার। সেটা কিন্তু দেশ ও জাতির ক্ষেত্রে, জাতির সংস্কৃতিতে সেটা কিন্তু কোনো ওইভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না। উনি রাতের বেলা লিখতে লিখতে হয়তো বলবেন, আরে আমি একটা জিনিস আবিষ্কার করছি, এটা এর আগে কেউ কখনো আবিষ্কার করেনি, কিন্তু সেটা দেখা যাবে যে ওটা বহু বছর আগে ওটা আবিষ্কার হয়ে গেছে। ইউ ডোন্ট নিড টু ইনভেন্ট হুইল অ্যাগেইন এন্ড অ্যাগেইন। চাকা তো একবার আবিষ্কার হয়ে গেছে, সেই চাকা কেন আবার আবিষ্কার করবেন? যদি আপনি সত্যি সত্যি সাহিত্য কর্ম সৃষ্টি করতে চান, তাহলে আপনাকে জাতির সংস্কৃতির কথা মাথায় রাখতে হবে। যদি আপনি জাতির সংস্কৃতির কথা মাথায় রাখেন, তাহলে আপনাকে এমন সব সাহিত্য রচনা করতে হবে যেটা এই জাতির পরিচয় বহন করবে। শুধু জাতির পরিচয় না, মানবতার পরিচয়। এখন পুরো বিশ্বের পরিচয় যদি আপনি ধারণ করতে চান, তাহলে পূর্ববর্তী সকল কবির সাহিত্যকর্ম আপনাকে স্টাডি করতে হবে। আপনি কাউকেই বাদ দিতে পারবেন না। ইউ ডু নট অ্যাফোর্ড টু ইগনোর এনি ওয়ান অফ, আপনি কোন সাহিত্যিককেই বাদ দিতে পারবেন না। আপনাকে পুরাতন সকল সাহিত্যিককে আপনার হৃদয়ে ধারণ করতে হবে। দ্য ট্র্যাডিশন, আপনাকে ট্র্যাডিশন ধারণ করতে হবে আপনার হৃদয়ে। তাহলেই আপনি আপনার ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, রিয়েল ম্যাচিউরড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, সেটাকে আপনি এস্টাবলিশ করতে পারবেন। এলিয়টই সেই কথা বলছেন। এলিয়ট উনি পুরাতন লেখকদের যে নির্যাস, এক্সট্রাক্ট, মূল যে সূত্র, নির্যাস, সেই নির্যাস এলিয়ট তার হৃদয় ধারণ করেছেন। হোমার, দান্তে, এরা ক্লাসিক পোয়েটস। এদের যে এসেন্স, তাদের যে মূল বক্তব্য,
এই the essence of Homer and Dante are always present in Eliot's mind. এলিয়ট সবসময় লেখা লেখ যখনই তিনি কোনো কবিতা লিখতে বসছেন তখন কিন্তু তিনি এই প্রাচীন লেখকদের গুরুত্ব সবসময় তার মনের মধ্যে রাখছেন, অলওয়েজ ইন হিজ মাইন্ড। এলিয়টের কাছে তার সমসাময়িক কবিরা যত গুরুত্বপূর্ণ, হোমার এবং দান্তেরা ততটাই গুরুত্বপূর্ণ। তার মানে এই না যে পুরাতনদেরকে উনি বেশি গুরুত্ব দিচ্ছেন। এলিয়ট কিন্তু বলছেন না যে পুরাতন কবিদেরকেই বেশি গুরুত্ব দিতে হবে। এলিয়ট বলছেন সকল কবি সাহিত্যিকদেরকে গুরুত্ব দিতে হবে, সকল সাহিত্যিকদেরকে গুরুত্ব দিতে হবে। এখন আমরা আমাদের নেক্সট পার্টে যাই। ট্র্যাডিশনের ব্যাপারটা আমাদেরকে আরেকটু বোঝা জরুরি। এলিয়ট বলছেন ট্র্যাডিশন ইজ আ ম্যাটার অফ মাচ ওয়াইডার সিগনিফিকেন্স। ট্র্যাডিশনের যে গুরুত্ব, তাৎপর্য, এটা আরো ব্যাপক। ট্র্যাডিশনটা এর যে নেসেসিটি, এটা আরো ব্যাপক। ইট ক্যানট বি ইনহেরিটেড। ট্র্যাডিশন কিন্তু আপনি উত্তরাধিকার সূত্রে যে অর্জন করবেন সেটা কিন্তু পারবেন না। ট্র্যাডিশন ক্যানট বি ইনহেরিটেড, এন্ড ইফ ইউ ওয়ান্ট ইট, যদি আপনি সত্যি সত্যি ট্র্যাডিশনকে ধারণ করতে চান, ইউ মাস্ট অবটেইন ইট বাই গ্রেট লেবার। যথেষ্ট পরিশ্রম করে আপনাকে ট্র্যাডিশন অর্জন করতে হবে। ইফ ইট ইনভলভস ইন দ্য ফার্স্ট প্লেস দ্য হিস্টোরিক্যাল সেন্স। ট্র্যাডিশনকে যদি কেউ নিজের মধ্যে ধারণ করতে না পারে, সে কখনোই সত্যিকারের সাহিত্য রচনা করতে পারবে না। ট্র্যাডিশনকে যদি কেউ ধারণ করতে চায়, এটা সহজ ব্যাপার না। এটা এমন না যে আপনি উত্তরাধিকার সূত্রে পেয়ে যাবেন। আপনার দাদার ছিল, বাবার ছিল, আপনিও অর্জন করবেন, এটা সেই ট্র্যাডিশন না। ইট ইজ লিটারেরি ট্র্যাডিশন। এটাকে যথেষ্ট পরিশ্রম করে, যথেষ্ট হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের মাধ্যমে এটাকে অর্জন করতে হয়। প্রথমত দ্য হিস্টোরিক্যাল সেন্স, পুরো ইতিহাসকে আপনার নখদর্পণে রাখতে হবে। সাহিত্যের ইতিহাস, মানব জাতির ইতিহাস সম্পর্কে অবগত থাকতে হবে। which may call merely is indispensable to anyone who would continue to be a poet beyond his 25th year. Indispensable, ইতিহাসকে অবশ্যই আপনার হৃদয়ে ধারণ করতে হবে, তা না হলে আপনি সাহিত্যিক হতে পারবেন না। যদি কেউ নিজেকে একজন সাহিত্যিক, গল্পকার, ঔপন্যাসিক, কবি বলে দাবি করতে চায়, তাহলে ইতিহাস, জাতির ইতিহাস তো বটেই, মানব জাতি, সাহিত্যের ইতিহাসকে তার হৃদয়ে ধারণ করতে হবে। ইট ইজ ইনডিসপেন্সেবল। এটাকে কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না, এটা অতি গুরুত্বপূর্ণ। ইনডিসপেন্সেবলের একটা বাংলা আছে না, যে এটা ইনডিসপেন্সেবল হচ্ছে যেটা খুবই বেশি, যেটা না হলে চলবেই না। একটা বাংলা আছে না, বাংলা শব্দ সেবা। ইনডিসপেন্সেবলের বাংলা কি? মানে অবশ্যই লাগবে একটা উপাদান, এটাকে কি বলে? আচ্ছা, এটা আপনারা চিন্তা করেন। হিস্টোরিক্যাল সেন্স, হৃদয় ধারণ স্যার অপরিহার্য বা অপরিহার্য, গুরুত্বপূর্ণ। অপরিহার্য, হ্যাঁ অপরিহার্য, এই ওয়ার্ডটাই আমি খুঁজছিলাম, অপরিহার্য। থ্যাংক ইউ। অপরিহার্য, ইতিহাসের যে গুরুত্ব, এটা অপরিহার্য। ইতিহাসকে যদি কেউ ধারণ করতে না পারে, সে কোনোদিন সাহিত্যিক হতে পারবে না। বিশেষ করে বিয়ন্ড হিজ 25th ইয়ার, এখানে এলিয়ট আবার খুব এক্সাক্ট করে ইয়ারটাও দিয়ে দিয়েছেন, 25th ইয়ার। কেন 25? কেউ বলতে পারবেন? দেখি বলেন তো, কেউ বলেন তো দেখি, উনি কেন এত বয়স থাকতে কেন 25 বছর বয়সী বললেন? বলেন তো মাঝহার, 25 বছর কেন বললেন? পঁচিশ বছর উনি এক্সাক্ট এই ইয়ারটাই উল্লেখ করলেন। তার কারণ হচ্ছে মোটামুটি সব কালচারে 25 এটাকে বলা হয়, কারো বয়স 25 হওয়া মানেই হচ্ছে
তার মধ্যে ম্যাচুরিটি এসে গেছে। 25 বছর মানেই হচ্ছে তার পড়ালেখা মোটামুটি শেষ, তার মোটামুটি কলেজ ইউনিভার্সিটি লাইফ শেষ। ইয়েস, ট্র্যাডিশনাল এজ না বলে এটা ম্যাচিওরড এজ বলেন, ম্যাচুরিটি। কারো 25 বছর হওয়া মানেই হচ্ছে এই সময় সে ম্যাচিওরড হয়ে গেল, তার পড়ালেখা শেষ, সে চাকরি বাকরি শুরু করেছে, তার নিজের একটা সংসার শুরু হচ্ছে। মোটামুটি 25 বছর বয়স থেকেই সবাই তার সংসার চালু শুরু করার একটা প্ল্যান মাথায় রাখে, মোটামুটি সবাই। আমাদের দেশে এটা 25 থেকে 30, 25 থেকে শুরু হয়। তার মানে এলিয়েট কেন এক্স্যাক্টলি 25th ইয়ারের কথা বলছেন, কারণ এই সময় মানুষের মধ্যে ম্যাচুরিটি আসে, পরিপক্কতা আসে। ম্যাচিওর একজন একজন অথর, একজন কবি, সাহিত্যিক, উনি যদি সাহিত্য রচনা করতে চান তাহলে অবশ্যই তাকে ইতিহাসের উপর পড়াশোনা থাকতে হবে। And the historical sense involve a perception. যদি আপনি ইতিহাসকে আপনার হৃদয়ে ধারণ করতে চান তাহলে আপনাকে অবজার্ভ করতে হবে, আপনাকে খুব মনোযোগ দিয়ে ইতিহাসকে পর্যবেক্ষণ করতে হবে। Not only of the pastness of the past, but of its presence. ভালো করে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। অফ দ্য পাস্ট, অতীতকে শুধু অতীত হিসেবে বিবেচনা করলে হবে না, বাট অলসো অফ ইটস প্রেজেন্স। অতীতের কিছু কিছু বৈশিষ্ট্য বর্তমানেও প্রযোজ্য। অতীতকে শুধুমাত্র অতীত বলে বিবেচনা করলে হবে না, অতীতের কিছু ছাপ বর্তমানেও আছে, সেটাকেও খুব মন দিয়ে পর্যবেক্ষণ করতে হবে। অতীতে অনেকগুলো ধ্যান ধারণা ছিল, বর্তমানে অনেকগুলোই নেই, কিন্তু কিছু কিছু তো আছে। সেই অতীতের কোন কোন ধ্যান ধারণা বর্তমানেও প্রযোজ্য সেটা কিন্তু মাথায় রাখতে হবে। নট অনলি পাস্টনেস অফ দ্য পাস্ট, অতীত নিয়ে তো একটু মাথায় রাখতে হবেই, অতীতের কোন কোন বিষয় বর্তমানেও প্রযোজ্য সেটাকেও মাথায় রাখতে হবে। The historical sense compels a man to write not merely with his own generation in his bones, but with a feeling that the whole of the literature of Europe from Homer and within it, the whole of the literature of his own country has a simultaneous existence and composes a simultaneous order. কত বিশাল একটা সেন্টেন্স দেখে ভয় লাগছে, ভয় লাগার কোনো কারণ নাই। ইতিহাসকে হৃদয়ে ধারণ করা মানে শুধুমাত্র আপনার প্রজন্ম, আপনার জেনারেশনের বক্তব্যকে তুলে ধরা না, বরং পূর্ববর্তী সমস্ত প্রজন্ম, আগের যত জেনারেশন আছে সবার মূল কথাগুলোকে, সবার মূল বক্তব্যগুলোকে, সবার নির্যাস, সবার জ্ঞানের নির্যাস, সব প্রজন্মের জ্ঞানের নির্যাস আপনার কথায় প্রতিফলিত হবে। সেন্টেন্সটা বড় কিন্তু সেন্টেন্সটা খুব গুরুত্বপূর্ণ। দ্য হিস্টোরিক্যাল সেন্স, ঐতিহাসিক যে বোধ, ইট কম্পেলস, এটা মানুষকে অনুপ্রেরণা যোগায়, ইনক্যাপাসিটেট করে, বাধ্য করে, এবল করে, টু রাইট, সক্ষমতা দেয়, টু রাইট, লিখতে, নট মেয়ারলি উইথ হিজ ওন জেনারেশন ইন হিজ বোন, শুধুমাত্র তার প্রজন্ম, তার জেনারেশনের অ্যাটিচিউড অনুযায়ী, মতাদর্শ অনুযায়ী লিখতেই সাহায্য করে না, বাট উইথ এ ফিলিং। সাহিত্যিকের ভেতরে এমন একটা বোধ কাজ করে, দ্য হোল অফ দ্য লিটারেচার অফ ইউরোপ, পুরো ইউরোপের সাহিত্য, একদম হোমার থেকে শুরু করে, ফ্রম হোমারকে বলা হয় দ্য ইন্ট্রোডাকশন অফ ইউরোপিয়ান লিটারেচার। পশ্চিমা ইউরোপীয় সাহিত্যের সূচনা হোমারের থেকে শুরু ধরা হয়, হোমার থেকে শুরু করে, and within it the whole of the literature of his own country, তার নিজের দেশের পুরো সাহিত্য has a simultaneous existence and composes a simultaneous order. সহজ করে যদি বলি, একজন সাহিত্যিক যখন সাহিত্য রচনা করবেন তখন শুধুমাত্র তার প্রজন্ম, তিনি যেই যুগে বেঁচে আছেন, শুধু ওই যুগের চিন্তা ভাবনা, আদর্শ,
সেটাকে তুলে ধরলেই হবে না, পূর্ববর্তী সকল প্রজন্মের আদর্শকে তুলে ধরতে হবে। দেশের আদর্শ, সর্বকালের আদর্শ, সার্বজনীন আদর্শ, সবকিছুকে ধারণ করতে হবে। আপনি যদি এইটা চিন্তা করেন যে ওটা তো শুধুমাত্র ইউরোপের বেলায় প্রযোজ্য, আমাদের এই বাংলাদেশের বেলায় তো প্রযোজ্য না, তাহলে ইতিহাস মানে সমগ্র মানব জাতির ইতিহাসকে বিবেচনা করতে হবে। শুধু যদি আপনি আপনার দেশের ইতিহাস নিয়ে পড়ে থাকেন তাহলে সেটা কিন্তু অসম্পূর্ণ হয়ে যাবে। আপনার সাহিত্য হবে দেশের ইতিহাস, নিজের দেশের সাহিত্য নিয়ে পড়ে থাকলে হবে না। পুরো মানব জাতির ইতিহাস, পুরো মানব জাতির আদর্শ নিয়ে আপনাকে ধারণ করা মানেই হচ্ছে পুরো মানব জাতির ইতিহাসকে ধারণ করা। সাহিত্যকে ধারণ করা মানেই হচ্ছে পুরো মানব জাতির সাহিত্যকে ধারণ করা। তার মানে সেই হাজার হাজার বছর আগে যারা কবি সাহিত্যিক ছিলেন তাদের আদর্শকেও আপনাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। এই জন্যই এলিয়ট বারবার বলছেন যে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এর কোনো গুরুত্ব নাই আনলেস ইট ইজ অ্যাটাচড উইথ ট্র্যাডিশন। ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট যদি না এটা ট্র্যাডিশনের সাথে অ্যাটাচড থাকে, তা না হলে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এটা শুধু সেলফিশ একটা নোশন, এগুলো এটা দিয়ে দেশ ও জাতি মানব জাতির কোনো কাজে লাগবে না। আলটিমেটলি এই কথাটাই এলিয়ট বারবার বলছেন যে ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের কোনো গুরুত্ব নাই যদি না এটা ট্র্যাডিশনের সাথে কানেক্টেড। দিস হিস্টোরিক্যাল সেন্স, এই যে ঐতিহাসিক বোধ, এটা কিন্তু বারবার বলছেন ইতিহাসকে সবসময় মাথায় রাখতে হবে। এলিয়ট বলছেন ইতিহাসকে সবসময় হৃদয়ে ধারণ করতে হবে, which is a sense of timeless as well as of the temporal and the timeless of temporal together. এটা আমরা গত ক্লাসে বলেছি। কোথায় বলেছি? আমরা সামারি 2 তে আমরা বলেছিলাম এই যে দিস হিস্টোরিক্যাল সেন্স, এই যে ঐতিহাসিক বোধ, ঐতিহাসিক চেতনা, ঐতিহাসিক চেতনা, ঐতিহাসিক চেতনা বিষয়টা কি? ঐতিহাসিক চেতনা মানে এখানে দুটো পার্ট থাকবে। ঐতিহাসিক চেতনার দুটো অংশ আছে। নাম্বার 1 দ্য টাইমলেস পার্ট, যেটা সর্বকালের জন্য প্রযোজ্য, সার্বজনীন। হাজার হাজার বছর আগে প্রাচীন গ্রিসে যেটা সত্য ছিল সেটা 2021 সালে বাংলাদেশেও, এই ঢাকা শহরেও প্রযোজ্য। 4000 সালে পৃথিবীর অন্য যে কোনো এক প্রান্তে তখনও সত্য থাকবে। মানবতার সর্বকালের সার্বজনীন সত্য, সেই বিষয়টা যেমন ইতিহাসের অংশ, একই সাথে টেম্পোরাল, ওই সময়ের জন্য যেটা গুরুত্বপূর্ণ। যেমন এখন এই মুহূর্তে আমাদের পুরো মানব জাতির কথা যদি চিন্তা করি, কোভিড-19, এই যে করোনা সিচুয়েশন, এটা সালে কেউ চিন্তাও করেনি। এই কোভিড-19 কিন্তু এটা কোনো টাইমলেস এলিমেন্ট না, এটা হচ্ছে টেম্পোরাল এলিমেন্ট। একইভাবে আমরা যদি এই ইনস্টাগ্রাম, ফেসবুক, এই বিষয়গুলোকে যদি লক্ষ্য করি, এগুলো হচ্ছে টেম্পোরাল এলিমেন্ট, ক্ষণস্থায়ী। টেম্পোরাল বলতে ক্ষণস্থায়ী, টাইমলেস চিরস্থায়ী। আমাদের ঐতিহাসিক চেতনার মধ্যে দুটো অংশ, দুটো পার্ট আমরা সবসময় পাই। একটা পার্ট হচ্ছে ক্ষণস্থায়ী, যেটা শুধুমাত্র ওই সময়ের জন্য প্রযোজ্য, যেটা শুধুমাত্র ওই সময়ের সিগনেচার বহন করে, টাইম সিগনেচার, প্লেস সিগনেচার, ক্ষণস্থায়ী। আরেকটা হচ্ছে ইটারনাল, টাইমলেস, চিরন্তন। এই টাইমলেস এন্ড টেম্পোরাল দুইটা যখন ঠিক মতো আমরা একত্রিত করতে পারি, টাইমলেসনেস, চিরন্তন বিষয়গুলো এবং ক্ষণস্থায়ী বিষয়গুলো, ক্ষণস্থায়ী বিষয়গুলো ক্ষণস্থায়ী, তার মানে এই না যে আপনি ওগুলোকে বাদ দিতে পারবেন, ওগুলোকে আপনি বাদ দিতে পারবেন না, ওগুলোকেও রাখতে হবে।
চিরন্তন এবং ক্ষণস্থায়ী, এই দুটো বিষয় আমরা যদি ঠিকভাবে একত্রিত করতে পারি, দ্যাট ইজ হোয়াট মেক্স এ রাইটার ট্র্যাডিশনাল। তখনই আমরা একজন রাইটারকে ট্র্যাডিশনাল বলতে পারি। এখানে ট্র্যাডিশনাল শব্দটা পজিটিভ অর্থে, অবশ্যই পজিটিভ অর্থে এলিয়েট ব্যবহার করেছেন। এই যে দ্য হিস্টোরিক্যাল সেন্স হুইচ ইজ আ সেন্স অফ টাইমলেস, চিরন্তন অ্যাজ ওয়েল এজ অফ টেম্পোরাল, একই সাথে ক্ষণস্থায়ী, অ্যান্ড অফ দ্য টাইমলেস অ্যান্ড অফ দ্য টেম্পোরাল টুগেদার, চিরন্তন এবং ক্ষণস্থায়ী দুটোকে একসাথে বিবেচনা করতে হবে। যদি দুটোকে আমরা সঠিকভাবে সমন্বয় করতে পারি, চিরন্তন ক্লাসিক বিষয়গুলো আমরা খেয়াল করব, আর ক্ষণস্থায়ী বিষয়গুলোকেও আমরা খেয়াল করব, তাহলেই আমরা সত্যিকার অর্থে ট্র্যাডিশনাল হতে পারবো। যদি আমরা ট্র্যাডিশনাল হতে পারি, তখনই আমরা কিন্তু একটা জাতির, একটা সংস্কৃতিকে সমৃদ্ধ করতে পারবো। And it is at the same time what makes a writer most acutely conscious of his place in time. যখনই একজন লেখক ট্র্যাডিশনাল হতে পারবে, মানে কি, যখনই একজন লেখক মানব ইতিহাসের চিরন্তন বিষয়গুলো এবং ক্ষণস্থায়ী বিষয়গুলোকে বিবেচনা করতে পারবে, তখনই সে কিন্তু তার স্থান ও কাল সম্পর্কে সচেতন হবে। স্থান ও কাল সম্পর্কে সচেতন হওয়া, আপনারা কি মনে করেন, স্থান ও কাল সম্পর্কে সচেতন হওয়া কি জরুরি নাকি জরুরি না? বলেন তো। জেরিন জরুরি। আচ্ছা সেবা, থ্যাংক ইউ। কেন জরুরি এটা কি বলতে পারবেন, স্থান ও কাল সম্পর্কে সচেতন হওয়া? যদি আপনি আপনার স্থান এবং কাল সম্পর্কে সচেতন না হন, এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনি কোথায় আছেন সেই সম্পর্কে আপনার কোনো দরদ নাই, আপনি কোন সময়ে অবস্থান করছেন সেই সময়েও আপনার কোনো দরদ নাই। তার মানে কি, আপনি যদি কোনো সাহিত্য রচনা করেন, আপনি যে কোনো কিছু যখন সৃষ্টি করবেন, সেখানে যদি আপনার টাইম অ্যান্ড প্লেসের সিগনেচার না থাকে, তাহলে আপনার অস্তিত্ব হারিয়ে যাবে। আপনার এই শিল্পকর্ম, এই সাহিত্য কর্মের কোনো মর্যাদা থাকবে না, এটা হারিয়ে যাবে। আপনার যদি মনের মধ্যে বিন্দুমাত্র বাসনা থাকে যে আপনি একটা কবিতা লিখলেন বা একটা গল্প লিখলেন অথবা একটা উপন্যাস লিখলেন, এটা থাকবে, টিকে থাকবে। এটা তো আমাদের সবার মনের মধ্যেই। মোটামুটি যে মানুষ গল্প পড়েও না, তার মনের মধ্যেও মাঝে মাঝে এই ইচ্ছাটা জাগে, ইস একটা কবিতা লিখতে পারতাম, একটা গল্প বা একটা নাটক লিখতে পারতাম, এটা এটা যদি টিকে থাকতো, আমার নামটা হাজার হাজার বছর টিকে থাকতো। সবার মধ্যেই সেই বাসনাটা আছে। যদি আপনার মধ্যে সেই বাসনা থাকে, তাহলে আপনাকে আপনার স্থান ও কাল সম্পর্কে সচেতন হতে হবে। তা না হলে আপনি সময়ের অতল গর্ভে হারিয়ে যাবেন, আপনি হারিয়ে যাবেন, আপনিও হারিয়ে যাবেন, আপনার লেখা সাহিত্য হারিয়ে যাবে। আপনি যদি টিকে থাকতে চান, আপনি যদি অমর হতে চান, আপনি যদি, ইফ ইউ ওয়ান্ট টু বি ইমর্টাল, আপনি যদি চান যে আপনার নাম হাজার হাজার বছর ধরে মানুষের মুখে মুখে থাকুক, তাহলে আপনাকে আপনার সময় এবং স্থান সম্পর্কে সচেতন হতে হবে। আপনার লেখায় আপনার যে স্থান, আপনি যেখানে বসবাস করছেন সেই জায়গা এবং আপনি যে সময়ে বেঁচেছেন সেই সময়ের একটা সিগনেচার, একটা কনটেম্পোরানিটি। কনটেম্পোরানিটি মানে কি? কন্টেম্পোরানিটি মানে হচ্ছে কন্টেম্পোরারি বৈশিষ্ট্য। আপনাকে কন্টেম্পোরারি হতে হবে। আপনি যদি চান, আপনি অমর যদি হতে চান, ইফ ইউ ওয়ান্ট টু বি ইমর্টাল, স্যার আপনার কথা কিছু শোনা যায় না।
স্যার কি ডিসকানেক্টেড হয়ে গেল? কিছুই তো শুনতে পাচ্ছি না। মেবি ডিসকানেক্টেড হয়ে গেছে। কারণ আমার এখানে এটি চলে গেছে, ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আমি ল্যাপটপ থেকে করতে পারছি না। এখন আমার কথা বুঝতে পারছেন? স্যার কথা কেটে কেটে আসছে। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, কিন্তু কথা কেটে কেটে আসছে। আচ্ছা, এই যে ডেটা ফোন থেকে ডেটা ইউজ করে আসছে তো এই জন্য এরকম। জি দেখি স্যার, আমরা শুনতে পাচ্ছি। আস্তে আস্তে। আচ্ছা, এই যে স্যার এখন আবার শুনতে পাচ্ছি না। হ্যাঁ, একেবারেই শোনা যাচ্ছে না। পাচ্ছেন আপনারা? না স্যার। স্যার আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি বাট কোনো সাউন্ড আসতেছে না। আমার কথা শুনতে পাচ্ছেন না? এখন শুনতে পেলাম স্যার, কিন্তু মানে মাঝে কোনো কথা ছিল না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমি দেখি ড্রাইভে আমার সেভ থাকার কথা, আমি সেখান থেকে দেখাচ্ছি। লাস্ট আমি যে টপিকটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে, যদি কোনো সাহিত্যিক সাহিত্য রচনা করে নিজেকে ইমর্টাল করে রাখতে চান, যদি তার মনে সেই ইচ্ছাটা থাকে, তাহলে তার সাহিত্যে শুধুমাত্র ক্লাসিক এলিমেন্ট গুলো থাকলেই হবে না, তার সাথে কিছু টেম্পোরাল এলিমেন্ট, ওই সময়ের জন্য, ওই স্থানের, ওই কালের জন্য সত্য, সেই এলিমেন্ট গুলোও থাকতে হবে। আমরা হোমারের উদাহরণ দিলাম। হোমারের যে এপিক গুলো, সেই এপিক গুলো থেকে আমরা যেমন বেশ কিছু ক্লাসিক এলিমেন্ট খুঁজে পাই, আবার আমরা কিছু টেম্পোরাল এলিমেন্টও আমরা খুঁজে পাই, যেগুলো শুধুমাত্র তার সময়ের জন্য প্রযোজ্য। সেই টেম্পোরাল এলিমেন্ট আমাদেরকে হেল্প করে, সেই টেম্পোরাল এলিমেন্ট আমাদেরকে হেল্প করে ওই সময়ের ইতিহাস সম্পর্কে জানতে। ওকে, দেখতে পাচ্ছেন এখন? জি স্যার। জি স্যার। No poet, no poet, no artist of any art has his complete meaning alone. এটা একটা খুব জরুরি কথা। No poet, no artist of any art has his complete meaning alone. একজন কবি, একজন সাহিত্যিক একা কোনো সামগ্রিক অর্থ বহন করতে পারে না। একজন কবি এবং সাহিত্যিকের অর্থ সবসময় তার পূর্ববর্তী কবি সাহিত্যিকদের অর্থের সাথে কানেক্টেড, সংযুক্ত। শুধু হুমায়ুন আহমেদকে বিশ্লেষণ করে আমরা তার সামগ্রিক অর্থ বের করতে ব্যর্থ হব যদি না
আমরা তার পূর্ববর্তী সাহিত্যিকদেরকে অনুসরণ না করি। একা একা কোনো সাহিত্যিক তার নিজের সম্পূর্ণ অর্থকে প্রকাশ করতে পারেন না। যে কোনো একজন সাহিত্যিক, যে কোনো একজন শিল্পী, তার সিগনিফিকেন্স, তার যে গুরুত্ব, his appreciation is the appreciation of his relation to the dead poet and the artist. কথাটা কি দাঁড়ালো? কথাটা কি দাঁড়ালো? আমি দেখাচ্ছি কোন অংশটা। হিজ সিগনিফিকেন্স, যে কোনো কবি, যে কোনো সাহিত্যিকের যে গুরুত্ব, তাৎপর্য, and his appreciation, সেটা আমরা করে থাকি of his relation to his dead poets and artists, তার পূর্ববর্তী কবি সাহিত্যিকদের সাথে আমরা তাকে তুলনা করি, সবসময় তুলনা করি। এখন হুমায়ুন আহমেদকে দেখবেন আপনারা প্রায় তাকে বিভিন্ন তার সমসাময়িক অথবা তার পূর্ববর্তী সাহিত্য তুলনা করা হয়েছে। রবীন্দ্রনাথও যখন উনি সাহিত্য রচনা করেছেন তখন তাকে তার পূর্ববর্তী কবি সাহিত্যিকদের সাথে তাকে তুলনা করা হয়েছে। এই তুলনা করার মাধ্যমেই কিন্তু কবি সাহিত্যিকদের গুরুত্ব আমরা বুঝতে পারি। শুধুমাত্র তার একা, শুধুমাত্র তার নিজের সৃষ্টি দিয়ে যদি আমরা এই বিষয়টা বিবেচনা করতে চাই তাহলে আমরা the appreciation of his relation to the dead poets and artists, তার পূর্ববর্তী সাহিত্যিকদের সাথে তার তুলনা, তার সম্পর্ক কি ছিল। You cannot value him alone. আপনারা একজন কবি বা সাহিত্যিককে আলাদাভাবে তাকে অ্যাপ্রিসিয়েট করতে, মূল্যায়ন করতে পারবেন না। আপনি উইলিয়াম শেক্সপিয়ারকে শুধুমাত্র আলাদা করে তাকে মূল্যায়ন করতে পারবেন না। You cannot value any artist, any writer alone. You must set him for contrast and comparison. যখনই আমরা কাউকে মূল্যায়ন করতে চাইবো অবশ্যই কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট বিষয়টা মাথায় রাখতে হবে। We must compare and contrast the artist among the dead. পূর্ববর্তী সাহিত্যিকদের সাথে তাকে কিন্তু তুলনা করতে হবে, তার মধ্যে কি কি পার্থক্য আছে, কি কি মিল আছে সেটা কিন্তু খুঁজে বের করতে হবে। তার মানে টি.এস. এলিয়ট বলতে চাচ্ছেন যে শুধুমাত্র জীবিত সাহিত্যিক, তাকে আলাদাভাবে আমরা মূল্যায়ন করতে পারি না। তাকে আমরা তখনই মূল্যায়ন করতে পারি যখন তাকে পূর্ববর্তী বা সমসাময়িক সাহিত্যিকদের সাথে তাকে কম্পেয়ার কন্ট্রাস্ট করা হবে, তখনই আমরা সত্যিকারের মূল্যায়নটা খুঁজে পাই। I mean, this is a principle of aesthetic, not merely historical criticism. এটা কিন্তু শুধু হিস্টোরিক্যাল না, এর মধ্যে কিছু নান্দনিকতার বিষয়ও জড়িত আছে। নান্দনিক দিক থেকে উনি কতটা সমৃদ্ধ সেটাও আমাদের লক্ষ্য করতে হবে। কাউকে আমরা আলাদা একা মূল্যায়ন করতে পারবো না, আমরা তাকে সবসময় তাদের পূর্ববর্তী সাহিত্যিকদের সাপেক্ষে আমাকে মূল্যায়ন করতে হবে। The necessity that he shall conform, that he shall cohere is not one-sided. একটু আগে বললাম না যে আপনি যতই ইউনিক হতে চান, আপনি যতই অনন্য হতে চান, আপনাকে ট্র্যাডিশন অনুযায়ী আসতে হবে। যদি ট্র্যাডিশনের সাথে আপনার কোনো যোগাযোগই না থাকে তাহলে আপনার যে ব্যক্তিগত প্রতিভা সেটাকে কেউই মূল্যায়ন করতে পারবে না। অন্যরা যাতে মূল্যায়ন করতে পারে সেই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তা না হলে এই যে আপনার মনের বাসনা, আপনি সাহিত্যিক হিসেবে 1000 বছর বেঁচে থাকবেন, সেটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। যদি কোনো সাহিত্যিকের মনে ইচ্ছা থাকে উনি মানুষের মনে বেঁচে থাকবেন, তাহলে তাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। আপনি যদি সেই নিয়ম কানুনগুলো মেনে না চলেন তাহলে আপনাকে কিন্তু কেউই ঠিকভাবে ইভ্যালুয়েট করতে পারবে না। ইভ্যালুয়েট যদি করতে না পারে সেক্ষেত্রে কি হবে, আপনি হারিয়ে যাবেন। What happens when a new work of art is created? কি হয়? What happens when a new work of art is created?
নতুন একটা শিল্পকর্ম, নতুন একটা সাহিত্যকর্ম যখন সৃষ্টি হয় তখন কি ঘটে? Is something that happens simultaneously to all the works of art which preceded it. আপনি নতুন একটা সাহিত্য রচনা করলেন, এটা শুধুমাত্র আপনার একার সাহিত্য কর্ম না, it is actually the result of all previous literary text. আপনি এটা স্বীকার করেন বা না করেন, আপনি যদি একটা কবিতা লিখে দাবি করেন যে এই কবিতা শুধুমাত্র আপনারই নিজস্ব মেধায় লেখা, এটা অন্য পূর্ববর্তী আর কোনো কবির কোনো অনুপ্রেরণায় অনুপ্রাণিত না, সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ নতুন, এটা যদি আপনি দাবি করেন, ভুল দাবি করা হবে। যখনই কোনো একটা সাহিত্যকর্ম সৃষ্টি হয়, এটা সবসময় তার পূর্ববর্তী সাহিত্যকর্মের একটা প্রবাহমান প্রক্রিয়া চলছে। when এই যে what happens when a new work of art is created, কি ঘটে যখন নতুন কোন একটা শিল্পকর্ম রচনা হচ্ছে? when a new work of art is created is something that happens simultaneously, সেটা কিন্তু ঘটে হচ্ছে একদম যুগপৎ ভাবে, একই সময় ঘটছে to all the work of art which preceded it, এর পূর্ববর্তী সকল সাহিত্যের সাথে তার একটা সংযোগ থাকে। এই ক্ষেত্রে এলিয়ট কি বলতে চাচ্ছেন? এলিয়ট বলতে চাচ্ছেন যে একজন কবি, উনি যতই ইন্ডিভিজুয়ালিস্টিক হন না কেন, যতই সৃজনশীল অনন্য হন না কেন, তার শিল্পকর্ম, তার সাহিত্যকর্মের সাথে পূর্ববর্তী সাহিত্যকর্মের একটা যোগসূত্র থাকতে হবে। কোন যোগসূত্র যদি একদমই না থাকে তাহলে কি হবে? কেউ সেটাকে কানেক্ট করতে পারবে না। তার মানে এই না যে পূর্ববর্তী সাহিত্যকে অনুসরণ করতে হবে, এটা কিন্তু এলিয়ট বলছে না যে দ্য রাইটার মাস্ট ফলো দ্য ট্র্যাডিশন। এলিয়ট বারবার বলছেন যে ট্র্যাডিশনকে ধারণ করতে হবে এবং সেটাকে সামনে ওই অতীতেই পড়ে থাকবে, আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা সামনে এগিয়ে নিয়ে যেতে পারে তারাই তো সত্যিকারের বিপ্লবী, তারাই তো রেভলিউশন নিয়ে আসে, তাদের কথাই তো মানুষ মনে রাখে। এই যে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কথা বলি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, উইলিয়াম ব্লেকের কথা বলি, তারা যে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসলেন, তারা কি সম্পূর্ণ নতুন কিছু নিয়ে এসেছেন? না, তারা ট্র্যাডিশনটাকে সামনে এগিয়ে নিয়ে গেছেন। তারা অন্ধভাবে নিও ক্লাসিক্যাল ট্র্যাডিশনকে ফলো না করে তারা রোমান্টিক ট্র্যাডিশন নিয়ে এসেছেন। রোমান্টিক ট্র্যাডিশন কিন্তু একেবারে আলাদা না নিও ক্লাসিক্যাল ট্র্যাডিশন থেকে, অ্যাডভান্স, সামনে এগিয়ে নিয়ে গেছে। The existing monuments form an ideal order among themselves, which is modified by the introduction of new work of art among them. কি কথা বলছে? The existing monuments form an ideal order. পূর্ববর্তী যেসব শ্রেষ্ঠ সাহিত্য সেগুলো মনুমেন্ট হিসেবে কাজ করছে, মাইলস্টোন হিসেবে কাজ করছে। এই এদের এই মনুমেন্ট গুলো, এই মাইলস্টোন গুলোই কিন্তু ট্র্যাডিশনকে গড়ে দিচ্ছে। এবং আপনি যখনই কোনো একটা সেরা শ্রেষ্ঠ সাহিত্য রচনা করবেন তখন আপনার সাহিত্যটাও একটা মাইলস্টোন হিসেবে গণ্য হবে। এবং মাইলস্টোন তখনই হবে যখন সেটা কোনো একটা ট্র্যাডিশনকে গাইড করবে, এগিয়ে নিয়ে যাবে, which is modified by the introduction of the new work of art among them. নতুন সৃষ্টিকর্ম, নতুন সাহিত্যকর্ম। এই যে এত কথা বলছেন এলিয়ট, এত কথার মাধ্যমে উনি কি বলতে চাচ্ছেন? এত কথার মাধ্যমে উনি একটা কথাই বলতে চাচ্ছেন যে it is necessary to contain the tradition. It is necessary to in ourself, আমাদের হৃদয়ে ধারণ করতে হবে।
আমরা যদি হৃদয়ে ধারণ না করি তাহলে আমরা কিন্তু সেই সাহিত্যটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। We will not be able to take it further. আচ্ছা, আমার এখানে নেট চলে এসেছে, আমি জয়েন করছি। আপনারা কি এখন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আমরা আমাদের হাতে সময় কম, আমরা র্যাপ আপ করে ফেলি। আজকে আমাদের মূল আলোচনা যা ছিল, মূল আলোচনা কিন্তু আমরা অলরেডি মোটামুটি করে ফেলেছি। এই কথাগুলি উনি এখন ডিটেইলে আলোচনা করবেন। এখন আমরা ফিরে যাই গতকালের যে টার্লের অ্যানালিসিস, আমরা এইখানে এসে পড়েছিলাম। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাতে আমরা ছিলাম। নলেজ অফ রাইটার্স অফ দ্য পাস্ট, অতীতের লেখকদের সম্পর্কে আমাদের যে জ্ঞান, makes contemporary writers both part of that tradition and part of the contemporary scene. যখনই একজন লেখক পূর্ববর্তী কোন একজন লেখক দ্বারা অনুপ্রাণিত হন, ফর এক্সাম্পল আপনি আপনি ধরেন হোমার দ্বারা অনুপ্রাণিত হয়ে একটা কবিতা লিখবেন, হোমারের নিজেই একটা কবিতা লিখবেন, তাহলে আপনি যখন কবিতা লিখতে বসবেন, আপনি যখন কবিতা লিখতে থাকবেন, তখন শুধুমাত্র আপনি আপনার বাস্তবতা, আপনার চারপাশের বাস্তবতা নিয়ে আপনি শুধু লিখবেন তাই না, সেখানে কিন্তু ওই হাজার হাজার বছর আগে হোমার যে বাস্তবতায় বেঁচে ছিলেন সেই সময়েরও কিন্তু একটা ছাপ পড়বে। আপনি শুধু এই 2021 সালে বাংলাদেশের একটা ছাপ আপনার কবিতায় পড়বে না, একই সাথে ওই 3000 বছর আগে এনশিয়েন্ট গ্রিস, প্রাচীন গ্রিসের যে বাস্তবতা, সেটারও একটা ছাপ পড়বে। এখন এটা কি জরুরি নাকি জরুরি না? আপনারা কি কেউ বলতে পারবেন এটা কি জরুরি নাকি জরুরি না? বিষয়টা হচ্ছে, আমরা বলতে চাচ্ছি ট্র্যাডিশন ইজ ইম্পর্টেন্ট। উইদাউট ট্র্যাডিশন, এই ট্র্যাডিশনাল ছাড়া, ঐতিহ্য ছাড়া ব্যক্তিগত প্রতিভা, ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, সেটাকে আমরা ইভালুয়েট করতে পারবো না, অ্যাপ্রিসিয়েট করতে পারবো না। এই কথাটাই বারবার এলিয়েট কিন্তু বলতে চাচ্ছেন। আপনি শেক্সপিয়ারের সনেট 18 অথবা সনেট 130 পড়ে আপনি যদি ইন্সপায়ার্ড হয়ে লেখা শুরু করেন, তাহলে আপনার কবিতায় আপনার নিজস্ব প্রতিভা তো প্রতিফলন ঘটবেই, আপনি যে সময়ে যে স্থানে বেঁচে আছেন তার একটা ছাপ আপনার কবিতায় পড়বে, প্লাস শেক্সপিয়ার যে সময়ে বেঁচে ছিলেন ওই সময়েরও একটা ছাপ পড়বে, এবং এই যে একটা সিনথেসিস ঘটবে, এই সিনথেসিস ঘটার ফলেই কবিতা কিন্তু এগিয়ে যাবে। আমরা সামারি 3 তে নেক্সট ক্লাসে যাব। আপাতত আমরা এই যে ট্র্যাডিশন এন্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এই বিষয়টা আপনারা মাথায় রাখেন। এই বিষয়টা নিয়েই আজকে আমরা মাথা ঘামাচ্ছি, যে যখনই আমরা কবিতা লিখব, আমাদের কবিতায় কিন্তু আমি যে সময়ে বেঁচে আছি সেই সময়ের একটা সিগনেচার, স্বাক্ষর থাকবে, একটা ছাপ থাকবে। আমার কবিতা পড়লে মানুষ যেন বুঝতে পারে যে আমি 2021 সালকে নিয়ে লিখছি, 2021 সালকে নিয়ে লিখছি, এটাকে আমাকে বোঝাতে হবে আমার লেখায়, তা না হলে সেখানে টাইম সিগনেচার থাকবে না। একইভাবে আমার কবিতা পড়ে মানুষ যেন বুঝতে পারে যে আমি বাংলাদেশে বসে লিখছি,
I am writing from Bangladesh. I am writing in 2021. 2021 সালে আমি বাংলাদেশ থেকে লিখছি, আমি ঢাকা থেকে লিখছি। আমার আমার সমাজ, আমার চারপাশটা কেমন, সেটা কিন্তু আমার কবিতায়, আমার সাহিত্যে কিন্তু প্রতিফলিত হবে। একই সাথে আমি যদি হোমার দ্বারা ইন্সপায়ার্ড হই, আমার সেই সাহিত্যে ওই হোমারের সমাজের একটা প্রতিচ্ছবি আমি খুঁজে পাবো। অথবা আমি শেক্সপিয়ার অথবা আমি মিল্টন দ্বারা যদি অনুপ্রাণিত হই, আমি তার সময়ের একটা ছাপ এখানে পাবো। এবং যে ছাপটা আমি পাবো সেটা কিন্তু মেইনলি টাইমলেস। আমি কিন্তু তাদের কাছ থেকে টাইমলেস এলিমেন্টটা নিচ্ছি, আমি কিন্তু টেম্পোরাল এলিমেন্টটা নিচ্ছি না। তাদের কাছ থেকে আমি টাইমলেস এলিমেন্টটা নিচ্ছি। টাইমলেস কি? ক্লাসিক এলিমেন্ট। আমি তাদের কাছ থেকে, এবং আমি তার সাথে অ্যাড করছি আমার কন্টেম্পোরারি সিন। এবং যদি আমি যথেষ্ট প্রতিভাবান হই, তাহলে আমি নিজেও কিছু ক্লাসিক এলিমেন্ট ইন্ট্রোডিউস করতে পারবো। ক্লাসিক এলিমেন্ট আমি কখন ইন্ট্রোডিউস করতে পারবো? আমার এই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যখন চিরন্তন কোন একটা অভিজ্ঞতা আমি প্রকাশ করতে পারবো, সেটা হবে আমার অর্জন। তার মানে ট্র্যাডিশন বিষয়টা হচ্ছে শেয়ারিং অফ ক্লাসিক টাইমলেস এলিমেন্ট, এবং সেই টাইমলেস এলিমেন্টের সাথে আমি আমার কন্টেম্পোরারি টেম্পোরাল এলিমেন্ট অ্যাড করে আমি কিন্তু আমার সাহিত্যকে এগিয়ে নিয়ে যাব। এই বিষয়টা টার্লের অ্যানালিসিসে যখন আমরা যাব, এই যে এই হাইলাইট করা এই অংশটা দেখি আমরা, পোয়েট্রি শুড বি টাইমলেস অ্যান্ড ইউনিভার্সাল। কবিতা শুধু কবিতা না, এখানে আপনি সাহিত্যের কথাই বিবেচনা করেন, কবিতা এটাকে টাইমলেস হতে হবে, ইউনিভার্সাল হতে হবে। ইউনিভার্সাল আমি তখনই ঘোষণা করতে পারবো, দাবি করতে পারবো, যখন এখানে আমি কিছু এলিমেন্ট অ্যাড করছি যেটা 1000 বছর আগেও ছিল, 100 বছর আগেও ছিল, এখনো আছে, চিরন্তন। তখনই কিন্তু আমি দাবি করতে পারবো। আমি যদি দাবি করতে চাই যে আমার কবিতা ক্লাসিক কবিতা, আমার কবিতা চিরন্তন, এখানে অনেকগুলো টাইমলেস এলিমেন্ট আছে, তাহলে কিন্তু আমাকে এই আমার কবিতার মধ্যে হোমারকে ধারণ করতে হবে, শেক্সপিয়ারকে ধারণ করতে হবে, দান্তেকে ধারণ করতে হবে, মিল্টনকে ধারণ করতে হবে, ইভেন যারা রোমান্টিক তাদেরকেও ধারণ করতে হবে। মানে আমি যত বেশি পূর্ববর্তী কবিদের ক্লাসিক এলিমেন্ট গুলো ধারণ করতে পারবো, আমার কবিতা তত বেশি ইউনিভার্সাল হবে। এটা মাথায় রাখেন। আমি আমার কবিতা, আমার সাহিত্য যত ইউনিভার্সাল হিসেবে এস্টাবলিশ করতে চাই, আমার সাহিত্য তত বেশি পূর্ববর্তী কবিদের ইউনিভার্সাল এলিমেন্ট, ক্লাসিক এলিমেন্ট গুলো ধারণ করবে। এই কথাটাই আজকে আমরা বলতে চাচ্ছি। এটাই হচ্ছে আমাদের আজকের ফোকাস ছিল, ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। যদি কেউ কবিতা লিখতে চায়, কি কি বিষয় মাথায় রাখতে হবে? আমরা পয়েন্টগুলো একটু রিক্যাপ করি, এখান থেকে পয়েন্টগুলো রিক্যাপ করতে থাকি। প্রথম প্যারাতে এলিয়েট আমাদেরকে দেখালেন ট্র্যাডিশনকে কিভাবে আমরা নেগেটিভ অর্থে ব্যবহার করেছি। ট্র্যাডিশনকে সচরাচর আমরা নেগেটিভ অর্থেই ব্যবহার করেছি সবসময়, পজিটিভ অর্থে কখনো ব্যবহার করিনি। কেন? তখন উনি আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপর একটা ক্রিটিসিজম দিয়েছেন, যে আমরা যখন ক্রিটিসাইজ করি তখন আমরা অনেক সময় ভুল ক্রিটিসাইজ করি এবং নিজেরা বুঝতেও পারি না যে আমাদের ক্রিটিসিজম কতটা দুর্বল, তাই না? ভালো করে সিকোয়েন্সটা খেয়াল করেন। এখন আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো কিন্তু আমার পুরো লেকচারটাকে সামারাইজ করছে, অতএব একটু সাবধানে। এই যে প্রথমে টিএস এলিয়েট আমাদের
একটা ভুল ধরিয়ে দিলেন যে আমরা ট্র্যাডিশন বলতে সবসময় নেগেটিভ একটা মনোভাব, একটা অ্যাটিচিউড পোষণ করি। এবং কেন আমরা ট্র্যাডিশন শব্দটাকে সবসময় নেগেটিভ অর্থে নেই? কারণ হচ্ছে আমাদের ক্রিটিসিজমে যথেষ্ট ত্রুটি আছে, lots of faults, lots of shortcomings and limitations in our critical habits. যেহেতু আমাদের সমালোচনার মধ্যে ত্রুটি আছে, এই জন্য আমরা ট্র্যাডিশনকে নেগেটিভ অর্থে সবসময় নিয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। এবং ক্রিটিসিজমকে আমরা একেবারে বাদ দিতে পারবো না, কারণ ক্রিটিসিজম আমাদের জীবনের একটা অবধারিত একটা অংশ, ইনএভিটেবল হবেই। আমরা নিঃশ্বাস যেমন নেই, নিঃশ্বাস যেমন নিতেই হয়, একইভাবে ক্রিটিসিজম আমাদের করতেই হয়। এখন ক্রিটিসিজম করতে আমাদের একটু সচেতন হতে হবে। ক্রিটিসিজম করতে গিয়ে আমরা যখন একটু সচেতন হয়ে আমরা সাহিত্য কর্মগুলো বিবেচনা করি, তখন আমরা দেখব যে যেই সব গুণাবলীর ভিত্তিতে আমরা কোনো কবিকে ইউনিক, ডিফারেন্ট কবি হিসেবে আখ্যায়িত করি, সেই ডিফারেন্স, সেই ইউনিক কোয়ালিটি, এগুলো পূর্ববর্তী সব ম্যাচিউরড কবিদের মধ্যেই আমরা পাই, নতুন কোনো কিছু না। বাট স্টিল, তাহলে আমরা কোথায় ভুল করছি? আমরা ভুল করছি যে ট্র্যাডিশন মানেই আমরা বুঝি হচ্ছে পূর্ববর্তী নিয়ম কানুনকে ফলো করা। কোনো কিছুকে ফলো করা মানে কিন্তু সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া না। এগিয়ে নিয়ে যেতে হলে আমাকে ট্র্যাডিশনকে ধারণ করে সামনে নিয়ে যেতে হবে। আমি যদি ফলো করি তাহলে তো আমি পিছনে পড়ে থাকবো। আপনি যদি অনুসরণ করেন তাহলে তো আপনি পিছনে পড়ে থাকবেন পাস্টে। আপনাকে তো ফিউচারে নিয়ে যেতে হবে, মানে সামনে নিয়ে যেতে হবে। এখন আপনি যদি ট্র্যাডিশনকে একেবারে ইগনোর করেন, তাহলে আপনি সামনে যান বা পিছনে যান, তাতে দেশ ও জাতির কোনো যায় আসে না। সেটা আপনি আলাদা হয়ে গেলেন, বিচ্ছিন্ন হয়ে গেলেন। আপনি তখনই দেশ ও জাতির জন্য কিছু করতে পারবেন, আপনি তখনই মানুষের হৃদয়ে বেঁচে থাকতে পারবেন যখন আপনি ট্র্যাডিশনটাকে ফলো করবেন। ট্র্যাডিশনটাকে ফলো না করে ট্র্যাডিশনটাকে ধারণ করবেন, ট্র্যাডিশনকে ধারণ করে আপনি এগিয়ে নিয়ে যাবেন। We pretend to find what is individual, what is peculiar essence of the man. আচ্ছা, আমরা যেটাকে peculiar essence of the artist বলে বা শিল্পী বলে দাবি করি, it is actually, এটা আমরা বলেছিলাম, most individual part of his work, যেগুলো আমরা ইউনিক বৈশিষ্ট্য বলে দাবি করি, সবগুলো বৈশিষ্ট্য অ্যাকচুয়ালি ওই ইউনিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই পূর্ববর্তী কবিরা দে অ্যাসার্ট দেয়ার ইমমর্টালিটি। সেই সবের উপর ভিত্তি করে আমরা পুরাতন কবিদের, ম্যাচিউরড কবি, তাদের মধ্যে আমরা অনেক বেশ পরিষ্কার একটা সিমিলারিটি লক্ষ্য করি। এই যে আজকে আমরা আলোচনা করলাম, এই যে হিস্টোরিক্যাল সেন্স, এই কথাগুলো বললাম, এই সমস্ত কথার একটাই মূল কথা, সেটা আমরা গত ক্লাসেই ওই টার্লের অ্যানালিসিস পড়ার সময় এই সামারি ওয়ান স্লাইডে এই যে করেছিলাম। এই যে এটা 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 দেখেন, এটাই হচ্ছে আমাদের আজকে আমরা বিশ্লেষণ করলাম। এই কথাটাকেই আমরা আজকে বিশ্লেষণ করার চেষ্টা করলাম। সেটা কি? এলিয়টস কনসেপ্ট অফ ট্র্যাডিশন। এই যে এলিয়টের ট্র্যাডিশন সম্পর্কে যে কনসেপশন, ধারণাটা, ইট এক্সপ্লেইনস হাউ ইম্পর্টেন্ট ওল্ডার রাইটার্স আর টু কন্টেম্পোরারি রাইটার্স। পুরাতন লেখকরা নতুন লেখকদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, আজকে আমরা সেটা বোঝার চেষ্টা করলাম। হোমার অ্যান্ড দান্তে আর এলিয়টস কন্টেম্পোরারিজ। এলিয়ট দাবি করছেন যে হোমার, দান্তে যদিও তারা বহু বছর আগে বেঁচে ছিলেন, তবুও তারা এলিয়টের কন্টেম্পোরারি। কিভাবে? বিকজ দে ইনফর্ম হিজ ওয়ার্ক। হোমার এবং দান্তে টি.এস. এলিয়টের কাজকে ইন্সপায়ার করেন, প্রভাবিত করেন, as much as those alive in 20th century do.
এলিয়টের সমসাময়িক কবিরা যেভাবে বিষয়টাকে ট্রিট করছেন, প্রভাবিত করছেন, একইভাবে হোমার এবং দান্তেও প্রভাবিত করছেন। এলিয়টের কাছে তার সমসাময়িক কবিরা যেমন গুরুত্বপূর্ণ, হোমার এবং দান্তেও ঠিক তেমনই গুরুত্বপূর্ণ। মানে কি? মানে টি.এস. এলিয়টের কাছে পূর্ববর্তী সকল কবি সাহিত্যিক এবং বর্তমানের সকল সাহিত্যিক, সর্বযুগের সর্বকালের সব সাহিত্যিক তারা এলিয়টের কাছে গুরুত্ব পাবে। তবে এলিয়ট শুধুমাত্র যারা প্রমিনেন্ট রাইটার তাদের কথা বলছেন, যারা উল্লেখযোগ্য সাহিত্যিক। এরপর আমরা এই সামারি 2 এর কিছু লাইন আমরা শেয়ার করেছি। এই যে হিস্টোরিক্যাল সেন্সের কথা বলেছি, টেম্পোরাল এন্ড টাইমলেস এলিমেন্ট, টেম্পোরাল এবং টাইমলেস এলিমেন্ট দুটাই প্রয়োজন। শুধু টাইমলেস এলিমেন্ট থাকলেও হবে না, আবার শুধু টেম্পোরাল এলিমেন্ট থাকলেই হবে না। চিরন্তন ক্লাসিক এলিমেন্টও থাকতে হবে, আবার আমাদের টাইম এবং প্লেসের সিগনেচার আছে এমন কিছু এলিমেন্টও থাকতে হবে। ক্ষণস্থায়ী এবং চিরস্থায়ী দুই ধরনের উপাদানই থাকতে হবে, তাহলেই আমরা ট্র্যাডিশনকে প্রতিষ্ঠা করতে পারবো। এই যে অতীতের লেখকদেরকে যদি আমরা আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারি, আমরা যদি ট্র্যাডিশনকে ধারণ করতে পারি, ট্র্যাডিশনকে ধারণ করা মানেই হচ্ছে অতীতের লেখকদের নলেজ, জ্ঞান আমাদের মধ্যে ধারণ করা। এর ফলে আমরা আমাদের we make contemporary right both part of that tradition and contemporaryism। আমাদের লেখায় আমাদের ট্র্যাডিশনটাও স্থান পাবে, পূর্ববর্তী ট্র্যাডিশনেরও একটা ছাপ পড়বে। এর ফলে এই যে একটা অগ্রগতি, একটা অ্যাডভান্সমেন্ট, এটা কিন্তু আমরা নিশ্চিত করতে পারবো। এরপর এই হোমার এবং দান্তের কথা বলেছেন যে এলিয়টের কবিতায় আমরা হোমার এবং দান্তের প্রভাব লক্ষ্য করি। কেন? কারণ এলিয়ট হোমার এবং দান্তের দ্বারা প্রভাবিত। এলিয়ট যখন কবিতা লিখছেন তখন এলিয়ট তার সমসাময়িক দৃশ্যপটের কথা বলছেন তাই না, একই সাথে উনি হোমার এবং দান্তের যে সমসাময়িক পরিস্থিতি সেটারও একটা ছাপ কবিতায় নিয়ে আসছেন। এলিয়টের কবিতা উনি ঘোষণা করছেন simultaneously in the tradition of Homer and Dante। এলিয়ট হোমার এবং দান্তের ট্র্যাডিশনকে ধারণ করছেন and the work of a modern poet, এবং আধুনিক সমসাময়িক কবিদের যে ট্র্যাডিশন সেটাকে উনি ধারণ করছেন। কেন? বিকজ অফ হিজ ডেট টু হোমার এন্ড দান্তে, কারণ হোমার এবং দান্তের কাছে উনি ঋণী, কৃতজ্ঞ, and he is both modern and traditional। আধুনিক কবি তাই না, অলসো a traditional poet। এবং উনি বলছেন যে উইদাউট বিং ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল যদি কেউ না হতে পারে তাহলে সে মডার্ন হতে পারবে না। ইট ইজ ইম্পসিবল টু বিকাম আ মডার্ন পোয়েট উইদাউট বিং ট্র্যাডিশনাল। কিন্তু এই যে প্যারাডক্স, এটাই কিন্তু অনেকে বুঝতে পারে না যে আরে ট্র্যাডিশনাল হওয়া মানেই তো পুরাতন ধ্যান ধারণার অনুসারী হওয়া। তা না, আপনি যদি মডার্ন হতে চান আপনাকে ট্র্যাডিশনাল হতে হবে। ট্র্যাডিশনাল হওয়া মানে ট্র্যাডিশনকে ফলো করা না, ট্র্যাডিশনাল হওয়া মানে ট্র্যাডিশনকে ধারণ করে সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, তাতে নতুনত্ব নিয়ে আসা। নতুনত্ব কি অ্যাড হবে? নতুনত্ব অ্যাড হবে হচ্ছে টেম্পোরাল এলিমেন্ট গুলো, যেগুলো স্থান ও কালের বিচারে যদি উত্তীর্ণ হয় তবে কন্টেম্পোরারি এলিমেন্ট গুলোই ধীরে ধীরে ক্লাসিক টাইমলেস এলিমেন্টে পরিণত হবে। এখানে শেক্সপিয়ারের উনি উদাহরণ দিয়েছেন। শেক্সপিয়ার ইজ অফটেন কনসিডার্ড বোথ এ টাইমলেস পোয়েট। শেক্সপিয়ারের লেখায় অনেক ক্লাসিক এলিমেন্ট আমরা পাই, শেক্সপিয়ারের লেখায় অবশ্যই অনেক ক্লাসিক এলিমেন্ট আমরা খুঁজে পাই, কিন্তু আমরা যদি ভালো করে লক্ষ্য করি, but is also understood in the context of Elizabethan and Jacobean social political attitude। শেক্সপিয়ারের কবিতায়, শেক্সপিয়ারের নাটকে আমরা তার সমসাময়িক এলিজাবেথান এন্ড জ্যাকোবিয়ান সোশিও পলিটিক্যাল অ্যাটিটিউড তারও একটা ছাপ পাই। সেটা হচ্ছে শেক্সপিয়ারের টাইম এন্ড প্লেস সিগনেচার। শেক্সপিয়ার কোন সময়ে কোন স্থানে অবস্থান করছেন তার একটা সিগনেচার তার লেখায়
অতএব আমরা সবার শেষে বলতে পারি যে সাহিত্যিকের সাহিত্যকর্মে শুধুমাত্র টাইমলেস এলিমেন্ট যথেষ্ট না, এর সাথে কিছু কন্টেম্পোরারি টেম্পোরাল এলিমেন্টও প্রয়োজন। তা না হলে ট্র্যাডিশন এস্টাবলিশড হয় না। আর ট্র্যাডিশন এস্টাবলিশ না হলে পরবর্তী কবিরা কিন্তু সেই কালচারকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। ভবিষ্যতের কবিদের চলার পথ গাইড করার জন্য এই ট্র্যাডিশনটা প্রয়োজন। ট্র্যাডিশন মানে শেকল না, ট্র্যাডিশন মানেই দিস ইজ নট শ্যাকল, দিস ইজ নট এ কেজ, এটা একটা খাঁচা না, এটা একটা বন্দিশালা না, বরং এটা একটা ভবিষ্যতের পথে ইঙ্গিত দিচ্ছে, গাইড করছে। এই হচ্ছে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করলাম। আপনারা বোঝার চেষ্টা করবেন, এটা অনেক খেয়াল করার অনেক বিষয় আছে, যতটুকু পারবেন। ট্র্যাডিশন, ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, আজকে আমরা এই বিষয়টাই আলোচনা করার চেষ্টা করলাম এবং এটাই বলার চেষ্টা করলাম স্যার যে হ্যাঁ বলেন। স্যার আমাদের মিডের খাতা কি দেখেছেন? সবগুলো দেখা হয়নি, স্যার টেনশনের আমি কিছু আপনার নাই। এবার তিনটা তিনটা কোর্সে আছি, তো আমি একটু মানে জিজ্ঞেস করছি। ইটস ওকে, অসুবিধা নেই, ঠিক আছে, পেয়ে যাবো। স্যার এখনো রেজাল্ট পাইনি। ওকে স্যার। হ্যাঁ, ওকে, অসুবিধা নেই, টেনশনের কিছু নাই। আচ্ছা, এটা আজকে ক্লাস আমি শেষ করে দিব, তো অলরেডি টাইম পাস হয়ে গেছে। যদি আজকের লেকচারে যদি কোনো পার্ট আবার একটু আলোচনা করতে হয় জিজ্ঞেস করতে পারেন। কোনো সমস্যা, কোনো কনফিউশন? গত লেকচারের কোনো ইয়েতে কনফিউশন আছে? বিশেষ করে গত লেকচারে আমরা তো টার্লের অ্যানালিসিস কভার করেছি। গত লেকচার গত লেকচারটা আমাদের একটা গাইডলাইন লেকচার, ওই লেকচারটাকে ফলো করে কিন্তু আমরা যাচ্ছি। বিশেষ করে আজকে কিন্তু আমরা এই যে সামারি 1 সামারি 2 এটার একটা ডিটেইল আলোচনা করার চেষ্টা করলাম, একই সাথে অ্যানালিসিসেরও কিন্তু ওই একটা পার্ট, কিছু অংশ বাকি রইলো। এটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে, বিশেষ করে এই যে একটা কথা বলেছেন, এই যে পোয়েট্রি ইজ এসকেপিং ফ্রম পার্সোনালিটি, পোয়েট্রি ইজ এসকেপিং ফ্রম ইমোশন, এই বিষয়টা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। তার মানে মানে কি তথ্যগুলো কিন্তু অলরেডি আমরা গত লেকচারে লেকচার 16 এ আলোচনা করে ফেলেছি। লেকচার 16 এরই ডিটেইল অ্যানালিসিস হচ্ছে 17 এন্ড সামনের 18, আরো যদি লাগে আমরা পরে দেখব। ওকে, ভালো থাকেন আপনারা। আসসালামু আলাইকুম। Assalamu alaikum, sir. আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার।